নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিউ বাংলা এবং চন্দ্রবিন্দু প্রকাশনার উদ্যোগে যে লাইভ প্রোগ্রাম, আজকের লাইভ প্রোগ্রামে আমাদের অতিথি আছেন কবি পাবলো শাহী। তো আমরা আজ কবি পাবলো শাহীর কবি হয়ে ওঠার গল্প, সাথে সাথে ওনার ভালো লাগা কবি এবং ওনার কবিতা যাপন, হ্যাঁ ওনার ওনার আমরা আমরা পাবলো শাহীর গল্প শুনবো, পাবলো শাহীর স্মৃতি শুনবো, পাবলো শাহীর কবি হয়ে ওঠার আমরা গল্প শুনবো। তো প্রিয় দর্শক, আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন কবি পাবলো শাহী। পাবলো ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? বলিয়ার, তোমাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানের যারা দর্শক আছেন এবং কর্তৃপক্ষ, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে কবি পাবলো শাহীর জন্ম কত সালে, কখন এবং কোথায়, আর আপনার জন্মের কিছু গল্প যদি আপনি আমাদেরকে শোনাতেন। অনেক সময় দেখা যায় যে আমাদের যে জন্ম যেটা হয় স্কুল কলেজে, সেই জন্ম তারিখটা চেঞ্জ করা হয়, বা আমরা বাবা মারা অনেক সময় জন্ম তারিখ ঠিক করে রাখতে পারেন না। সেই সমস্ত জন্ম তারিখ, আপনার জন্ম কোথায়, কিভাবে বেড়ে ওঠা, একটু বাল্যকাল বলেন। আমি বলি যে আমার জন্ম তারিখের সাথে সার্টিফিকেটের জন্ম তারিখের মিল নেই, কারণ ওইগুলো তো বসাই দেয় আমাদের সময়, ওগুলো বসাই দিত আর কি শিক্ষকরা, ঠিক আছে। আর আমার অরিজিনাল জন্ম তারিখটা, ওইটা আমার মামা বাড়িতে জন্ম হওয়ার কারণেই মামা তার ডায়েরিতে তার বোনের ছেলেদের ওই জন্ম তারিখগুলো লিখে রাখছিলেন, সেই জন্য ওটা আমরা পেয়েছি। তো সেটা হচ্ছে 19 আগস্ট 1965। আমার জন্মর সময়টা একটু অদ্ভুত ঘটনা ঘটেছিল। তো আমার নানির কাছ থেকে শোনা গল্পটা, যে সাধারণত বাচ্চা যদি 7 মাসের বাচ্চা হয়, সে বেঁচে থাকে না আর কি। 7 মাসের তখন সেটা বেঁচে থাকে না, কিন্তু আমার 7 মাসে যখন আমি জন্ম নিয়েছি তখন কিন্তু আমার চোখ মুখ ফুটেনি। এই জন্য জন্মের পরে ওটা তুলোর ভিতরে রাখা হয় আমাকে, ঠিক আছে, চোখ মুখ ফুটানোর জন্য। এইটা একটা মানে অন্যরকম গল্প আমার কাছে মনে হতো সবসময়, যখন নানি বলতেন যখন। তো আমার জন্মটা হয় এটা আমার বাড়ি যদিও যশোরে, কিন্তু আমার জন্মটা হয় জিনাদার ভিতরে পড়ে সেটা। এটা নলভাঙা গ্রাম, আচ্ছা আচ্ছা, নানাবাড়িতে আর কি। তো ওই যে আপনাকে যে আমরা কিন্তু অনেক গল্প, আমাদেরও দাদি নানিরা অনেক সময় ওই সময় আমার নামটাও রেখেছিলেন। এই যে অনেকে মনে করেন যে আমার নামটা ছদ্মনাম, কিন্তু আমার ডাক নামটা রাজু আহমেদ নামে আমার এক মার ফুফুতো ভাই, উনি ওই সিনেমায় অভিনয় করতেন, উনি প্রথম রেখেছিলেন লেনিন। এরা তো সব কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিল। জি জি জি, ওই সময়, ঠিক আছে। জি জি, প্রথমে আমার নামটা রাখে, কিন্তু গ্রামের লোকজন সব রেলিন বলতো, পরে এটা পাল্টিয়ে পাবলো রাখে আর কি। এটা আমার ডাক নামটা। আর শাহীটা কি আপনি যোগ করলেন? ডাক নাম পাবলোটা অরিজিনালি আছে, আর ওই মানে ভালো নামের অংশ থেকে শাহীটা আমি যুক্ত করে নিয়েছি আর কি। আচ্ছা, এটা কি আপনি যখন মানে কবিতা লেখালেখি শুরু করলেন তখনই যুক্ত করলেন, নাকি ওই ছোটবেলাতেই যুক্ত করছিলেন? ভাই আমার কথা শুনতে ওটা পাচ্ছেন? আমার নামের সাথে ছোটবেলাতেই যুক্ত হয়েছে, কারণ আমার এই শাহী নামটা আমার ভালো নামের সাথে আর কি, যেটা আমার সার্টিফিকেট নামের সাথে ছিল। জি, নামটা হচ্ছে পাবলো। ও তো আপনাকে বলছিলাম যে আপনি যে 7 মাসে হলেন এবং আপনাকে তুলার ভিতরে রাখা হলো, তখন তো আপনার মায়ের অনেক কষ্ট হয়েছিল, আপনার দাদি নানিরা যে কথা বলে। তো মায়ের সেই কষ্টের কথা একটু বলেন, এবং আপনি কতদিন পরে আপনার চোখ ফুটলো? 4-5 দিন পরে আর কি আমাকে তুলোর ভিতর থেকে উঠানো হয় আর কি। আর এর ভিতরে কিন্তু ওই প্রথমে মায়ের শাল দুধটাই, মাকে তো এই সময় দেখতে দেওয়া হয়নি আর কি, এত ছোট সাইজ ছিল, সাইজটা অনেক ছোট ছিল। হ্যাঁ, মানে এটা গ্রোথও হয়নি এবং চোখও ফোটেনি।
তো এটা শোনা যায়, এবং পরবর্তীতে যেটা হয় যে আমি যখন খুব শিশু অবস্থায়, বুঝছেন, জি জি। শিশু অবস্থায় কিন্তু মানে এটা লোকজন সবাই আমাকে অন্যরকম মনে করতো আর কি, যে একটা মানে অন্যরকম বিষয় আশায় বা কিছু একটা ভর করেছে এই ধরনের মনে করতো আর কি। কারণ আমি ছোটবেলায় ওই আচ্ছা সময় আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি আচ্ছা আচ্ছা। দুটোই কিন্তু বাউড়ের সাথে ঘেরা। একটা হচ্ছে মর্যাদ বাউড়, একটা বলুয়ার বাউড়। তো আমি ছোটবেলায় খুব পছন্দ করতাম যেটা, সেটা হচ্ছে বাউড়ের উপরে যে আচ্ছা আচ্ছা। গাছগুলো গেছে, ওই গাছগুলোর উপরে বসে থাকতাম। মানে কবিতা টবিতার বিষয় ছিলই না, কিন্তু ওইসব জায়গাগুলো আমার খুব পছন্দের জায়গা ছিল। ওই পানি ঢেউ খেলে চলে যাচ্ছে, মাঝে মধ্যে হ্যাঁ, মাছগুলো ভেসে আসছে, ছোট ছোট মাছ। আ- এইগুলো আচ্ছা একটা আচ্ছা আচ্ছা। ব্যাপার ছিল। এবং পরবর্তীতে হলো কি, যে যখন আমি একটু একটু বড় হলাম, আমার মানে এটা সৌভাগ্য হতে পারে কিংবা এটা আমার জন্য একটু আচ্ছা আচ্ছা। ক্ষতিরও কারণ হচ্ছে পরে। সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড পার্টির সাথে যুক্ত ছিল আমার মামারা, নানারা। হ্যাঁ, আমার নানা তো ভারতীয় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল, ঠিক আছে। তো আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশকেও রাখা হতো না। আমাদের বাড়ি বলতে মামাদের বাড়িতে আর কি। শুধুমাত্র সুকান্ত নজরুল আর পরবর্তীতে সুভাষ, এই পর্যন্ত বুঝতে অ্যালাউ করা পেরেছি। হতো। রবীন্দ্রনাথ, সুভাষ মানে শরৎচন্দ্র, তাদের প্রিয় ঘটনা। এদেরকে অ্যালাউ করা হতো না। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু আমার দাদা বাড়ি ছিল প্রগতিশীল। বিপরীত। মানে আমার দাদা ছিল কিন্তু আবার পীর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পীর। দাদা ছিল আবার পীর। ফলে তাহলে দ্বিমুখী আর কি। দুটো হ্যাঁ, দুই রকম ছিল বিপরীত। আর কি। বাহ। দ্বিমুখী ছিল। তাহলে তো এবং আপনার শৈশবটা। আমাকে সবসময় কিন্তু মামারাই টেনেছে, কারণ আমি গেলে হুম। আমাকে মামারাই টেনেছে এই কারণে যে আমি খুব মানে খুব বিষণ্ণ থাকতাম, কি কারণে জানি না, কিন্তু একটা বিষণ্ণতা আমার ভিতরে ভর করতো আচ্ছা সব সময়। এবং এটা কাটায় উঠতে পারি আমি, যে নানাদের একটা বিশাল লাইব্রেরি ছিল, এবং যে লাইব্রেরিতে তার 80% বই ছিল সোভিয়েত বই, আচ্ছা। ঠিক আছে। এই লাইব্রেরিতে আমার আমি পড়াশোনা বলছি করার যে আপনি সুযোগ হয়, এবং আমি প্রথম যে বইটা পড়ি সেই বইটার নাম হচ্ছে তারাস বুলবা, এটা কোন নিকোলাই লেখকের বই? গোগালে। তারাস বুলবা, ও, এই বইটা পড়ি। তারপরে উভচর মানুষ পড়ি। রাশিয়ান। এই সোভিয়েত বইগুলোই, বিশেষ সোভিয়েত কিশোর যে বই, রাশিয়ান, আহ হ্যাঁ বুঝতে পেরেছি। অস্ট্রোভস্কির লেখা আর কি, উভচর মানুষ। আর নিকোলাই গোগলের লেখা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ওই যে তারাস বুলবা। আচ্ছা। এদের দিয়ে শুরু করি, মানে আমি এদের একটা কথা বইগুলোই আমার বলছি। সামনে আসে। আর আর তখন নজরুল নজরুল পড়ে বা সুভাষ বা সুকান্ত পড়ে আমি কিন্তু কিছু বুঝি নাই আর কি। তাই সেই নাকি? সময়ের কথা বলছি, হ্যাঁ। তো আমাকে টেনেছে হ্যাঁ কিন্তু ছোটবেলায়। সিভিত উপন্যাসগুলো, বিশেষ করে সায়েন্স ফিকশন বা প্রেমের উপন্যাসগুলো, এইসব উপন্যাসগুলো আমাকে খুব টেনেছে। সাংঘাতিক আচ্ছা ভাবে আচ্ছা, ওগুলো ফেব্রুয়ারি আমি সাহিত্য। কমিউনিকেট করতে পারতাম, কিন্তু তখনও নজরুলের কবিতা পড়ে বুঝতাম না, বা এই ওরে কবিতা বাবা। আমি বুঝতাম না। কবিতার জগতের আচ্ছা সাথে আমার আচ্ছা, পরিচয়টা আরো পরে। খুব মজা। হ্যাঁ, পরে এই জন্য যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে, মানে আমার নানার গোষ্ঠীতে একজন কবি ছিলেন, কবি দাদ আলী। এর জন্ম হচ্ছে বারোশো কবি উনষাট এমদাদ আলী। সালে জন্ম, কবি দাদ আলী। না, কবি দাদ আলী, দাদ আলী। আচ্ছা আচ্ছা। এই মধ্যযুগের ও একটা দাদা আলী। বিখ্যাত কবি আচ্ছা দাদ আলী। তো উনি উনি হচ্ছে আমার মাতৃকুলের আর কি। তো আচ্ছা আচ্ছা। আমি যখন এই কবিতা বা এইসব লেখালেখির জগতের সাথে সম্পর্কিত হলাম, তখন কিন্তু আমাকে পারিবারিক ভাবে, বিশেষ করে আমার মামারা সবাই উৎসাহিত করেছে আর কি। হ্যাঁ, বিশেষ করে তাই আমার নাকি? মামা সৈয়দ আজমল হোসেন। আমি একটা কবিতা বা ছড়া, একটা পদ্য লিখলে আমাকে 10 টাকা দিতেন উনি। বাহ বাহ। এবং তার কথা হচ্ছে যে আমাদের দারুণ। মধ্যে কেউ কবি নেই, একটা কবি দরকার। এই টাকা ওরে বাবা। পাওয়ার লোভেই কিন্তু আমার লেখালেখি শুরু। তো অসাধারণ একটা হ্যাঁ, গল্প। লেখার প্রতি কোনো প্রেম দিয়ে না,
একদম টাকা পাবো, আচ্ছা, এই 10 জন্য টাকা আপনার করে লেখা শুরু। পাবো আমি। ওই সময় 10 টাকার অনেক দাম। অনেক দাম, অনেক সেভেন্টি দাম, ওরে ফাইভের বাবা, কথা, তখন তো 75-এর কথা বলছি, এখন বুঝছো? তো সেভেন্টি ফাইভ এখন তো মনে করেন হ্যাঁ, কত। অনেক দাম। এবং এই এই টাকার লোভটা নিয়েই আমি কিন্তু কবিতা লিখতে, মানে এই কবিতা না, ওইটা পদ্য, আমি সাধারণত যেগুলো লিখতাম পদ্য আর কি। আচ্ছা আচ্ছা। তো এই পদ্য লেখার শুরু আর কি। এবং প্রবল একটা উৎসাহ কিন্তু আমার ওই যে ফ্যামিলি আর কি, আমার মামা বাড়ির লোকজন, হ্যাঁ, এরা উৎসাহিত করেছে। এদের ব্যাপার হচ্ছে কি, যে এরা হচ্ছে সিরাজউদ্দৌলার একটা মানে উত্তরাধিকার এদের আছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে সিরাজউদ্দৌলার যে মেয়ে উম্মে জোহরা, জোহরা, হ্যাঁ। উম্মে জোহরার একটা উত্তর পুরুষ আর কি আমার নানা। ও ফলে ফলে ওদের কিন্তু একটা দাপট কিন্তু মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতাতে ওরা সবসময় ছিল। পাকিস্তান আমলে আমার নানা এই যে তার যে মানে বংশ পরিচয়ের কারণে কিন্তু সাংঘাতিক ভাবে জিন্না, ফাতেমা জিন্না থেকে শুরু করে আহ মানে জি। ফজলুল হক, সবার সাথে তার সম্পর্কের কারণটা হয়েছিল কিন্তু তার বংশ পরিচয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই জন্য রাজনীতিতে সে কিন্তু একটা ভালো জায়গায় বা কালচারাল জায়গাতেও ভালো জায়গা। মানে সে যখন আম, আহ, বাংলাদেশ মানে পাকিস্তানে যখন সে নির্বাচন করলো আর কি, তখন সে জি। মধুবালা এই এরাকে নিয়ে আসছিল, আঙ্গুরবালাকে নিয়ে আসছিল, আর একটা নায়িকা কি জন্য, দুটো নায়িকারে নিয়ে আসছিল তার ক্যাম্পিং বাবা, এর বিশাল জন্য। ব্যাপার। আর তারা তার বিশাল ব্যাপার। বন্ধু। হুম। এই জন্য ওদের তো একটা কালচারাল জায়গা ছিল, ওদের একটা কালচারাল জায়গা ছিল, কিন্তু ওদের কেউ কবি ছিল না। আচ্ছা আচ্ছা, কবির ফলে দরকার ছিল। ওরা সবসময় চেয়েছে যে আমাদের মধ্যে একটা কিছু হোক, একটা লেখালেখি করুক। এই যে লেখালেখি করুক, ওদের চেষ্টার ওই যে টাকা, এই টাকার লোভ, এটা আমার একটা কাজ করেছে। আর আমার নানার যেটা ব্যাপার ছিল কি, যে নানা করতো কি, কলকাতায় এসে থিয়েটার করতো আচ্ছা। কমিউনিস্ট পার্টির সাথে সাথে। এবং সে হ্যাঁ। করতো কি, কলকাতা থেকে মেয়ে নিয়ে আসতো আর কি। আচ্ছা এবং এই মেয়েগুলো নিয়ে এসে তার বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়িতে সে মেয়েগুলোকে রাখতো। কিছু 2-1 বছর পরে ওই মেয়েগুলোকে পাশের একজন কৃষকের সাথে বিয়ে দিয়ে তাকে কিছু জমি দিয়ে ব্যাস তার দিয়ে দিত। বাহ বাহ। এরকম মহিলাদের সাথেও আমার পরিচয় হচ্ছে। এগুলো সাংঘাতিক ভাবে আমাকে মানে অন্যরকম একটা, মানে জগৎ এটা তৈরি করে তুমি দেয়। বলতে পারো যে লিবিডো, মানে সেক্সুয়াল একটা হ্যাঁ হ্যাঁ। রহস্যময়তা, নানার ভালোবাসা, এবং একরকম একটা প্রথম দিকে লজ্জা, হ্যাঁ, সব মিশিয়ে। এবার একটু কবিতার দিকে যাব আপনার। যেরকম আমি চাচ্ছিলাম যে আপনি, আপনার কি জন্ম কি যশোর শহরে, মানে আপনি কি বড় হয়েছেন যশোর শহরে? আপনার যে দাদা পীর, ওটা যশোর শহরই কিনা? আর ঝিনাইদহে যেখানে আপনি নানা বাড়িতে জন্ম হ্যাঁ, হয়েছে, আমি যশোর ওটা শহরেই বড় হয়েছি। তার মানে আপনি গ্রামের গ্রামের ঝিনাইদহতে কোনো, নানা বাড়িতে আমার জন্ম, কিন্তু আমি বড় হচ্ছি যশোরেই। না বলছি আপনি যশোরে হলেও মানে একেবারে শহরে নাকি গ্রামীণ কোনো পরিবেশ পেয়েছেন? না গ্রাম না শহর আর কি, এটা উপশহর। আমি যেখানে বড় হয়েছি এই জায়গাটার একদম গ্রাম সংলগ্ন একটা এলাকা, কিন্তু শহরের সাথে যুক্ত। হ্যাঁ, মানে এটা গ্রাম শহর মাঝখানে আর কি। আচ্ছা আচ্ছা। এটা ভাই উপশহর। আমরা এই একটু আপনার, জায়গাটার নাম হচ্ছে উপশহর। এখানে আমি বড় হয়েছি। হ্যাঁ আপনি, কিন্তু আমার আচ্ছা আচ্ছা আমার নানা বাড়িটা কিন্তু গ্রামে। এবং সেখানেই কিন্তু আচ্ছা আচ্ছা। আমি, মানে আমার শৈশবের, তুমি যদি বলো স্মৃতি, আমার ভালো লাগা, আমার এই যে কাব্যপ্রীতি বলো, আমার বা সাহিত্যের প্রতি ভালোবাসার জায়গাগুলো, সবই কিন্তু এটা নানা বাড়ি থেকেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই আমি জিজ্ঞেস করতেছিলাম। মানে আমি যে বড় এবং হয়েছি আপনি, বা আমি যে এই জগতের সাথে যুক্ত হচ্ছি, বা আমার যে বিষণ্ণতা তৈরি হচ্ছে বা ভালো লাগা তৈরি হচ্ছে জি বা কাব্যপ্রীতি, সেই মানুষগুলো যেরকম জি। ছিল মামারা নানারা, হ্যাঁ, ওই গোষ্ঠীর লোকজন। আর সবকিছু মিলেই কিন্তু এরকমই ছিল আর কি। আমার ওই ওই সাইডটাই পেয়েছে। বরং আচ্ছা হয়েছে আচ্ছা ভাই কি, যে সে কারণে খুব তরুণ বয়সে কিন্তু না বুঝে একটা কারণে কিন্তু একটা নাস্তিকতাও ওই সময় আমি ধারণ করেছিলাম আর কি, ছোটবেলার কথা বলছি, স্কুল জীবনেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাস্তিক হয়ে যাবো, আল্লাহ অস্বীকার করবো, এইসব এইসব বিষয়গুলো একটা স্টানবাজিও ছিল। কিন্তু এই স্টানবাজিটাই কিন্তু তখন আমার কাছে একটা অন্যরকম ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, পরে বুঝেছি যে এগুলো অন্যরকম ব্যাপার, এটা মানে
যে ভাবনা থেকে তখন আমি জারিত হয়েছিলাম, রোমান্টিসিজম থাকে, ঠিক সেটা পরে এসে বুঝেছি যে সেটা রোমান্টিসিজম। কিছু না। হ্যাঁ, সেটা অন্যরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এটাকে বলে বিদ্রোহ, কিন্তু এটা রোমান্টিক বিদ্রোহ আর কি। হ্যাঁ, মানে ধর্মকে হ্যাঁ, অস্বীকার রোমান্টিসিজম, করা, আমি এটা বলতেছিলাম। এই যে বিষয় আশয়গুলো ছিল। রোমান্টিসিজম। হ্যাঁ, সেটা হচ্ছে রোমান্টিসিজম ছিল একরকম, ভাই মানে এটা একটু ইউটোপিয়া ব্যাপার আর কি। আমরা আপনার কবিতার দিকে যাব একটু এবার। মানে আপনার কবিতার বইয়ের হ্যাঁ, বলো। নামের দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে আপনার কবিতায় মধ্যযুগীয় কবিতার মতো যে ওয়াহেন পাবলো শাহী বা একটি সহি কিতাবখানা, এই ধরনের নাম আপনি ব্যবহার করেছেন। এটা কি কারণে, মানে আপনি আধুনিক সময়ে এসেও ওই শব্দগুলো কেন ব্যবহার করলেন আমি আমি তোমাকে একটু কবিতায়? বলি। হ্যাঁ, বলেন। আমি তোমাকে একটু বলি যে এটা ব্যবহার করার কারণ হচ্ছে দুজন কবি আমাকে প্রভাবিত করেছিলেন একদম শৈশব থেকেই। হ্যাঁ, এইটা জি জি। তুমি বলতে পারো যে আমি না বুঝে বা বুঝে, যতটুকু বুঝে বা না বুঝে, সেই দুজন কবি হতে, একজন হচ্ছে সৈয়দ সুলতান আর একজন হ্যাঁ, হচ্ছে সৈয়দ সুলতান। কৃষ্ণদাস কবিরাজ। আচ্ছা আচ্ছা। তো এই কৃষ্ণদাস কবিরাজ এবং সৈয়দ সুলতান ফিলোসফি বলি, সেই ফিলোসফির বইও এটা, ইতিহাসের হ্যাঁ, বইও সৈয়দ সুলতান এটা, তো আমার খুব প্রিয় কবি। কবিতার বইও এটা, বাঙালির জি। জীবন, মানে জীবন ভাবনা, জীবন চরিত, এটা সবকিছু কবিতার সাথে মিলে আছে। যে প্রশ্নটা বলেন। করলে সেটার উত্তর দিই, মানে আমার বইয়ের নামগুলো কেন এরকম। হ্যাঁ যেরকম বঙ্গ কবিতা হ্যাঁ হ্যাঁ। বিদ্যা আমি নাম রেখেছি কেন, আমি বলছি যে এটা জি একটা বিদ্যা, কারণ এটা আমার জীবন, আমার ফিলোসফি, আমার জীবন চরিত, আমার কবিতা, আমার নন্দন তত্ত্ব, কলাতত্ত্ব সবকিছুই কিন্তু এটাকে ধারণ করে। জি ফলে এটাকে আমি বিদ্যা হিসেবে, একটা জ্ঞানকাণ্ড হিসেবে দেখছি, সেই জন্য ওটার নাম দিয়েছি বঙ্গ কবিতা বিদ্যা। জি। আর আর মধ্যযুগের একটা, কথা তুমি বলছো না, জি জি। আমি আমার আমার ভাবনার জায়গাটা হচ্ছে এই, যে ইউরোপিয়ান, যে ইউরোসেন্ট্রিক যে চর্চা পঞ্চ পাণ্ডবদের দ্বারা শুরু হয়েছে 30-এর দশকে, হুম কিন্তু হুম। এরা আমার কখনো প্রিয় কবি হতে পারেনি। জীবনানন্দ দাশের ব্যাপারটা হচ্ছে যে বরিশালের ক্রিয়াভিত্তিক, মানে যে ভাষা বরিশালের এবং প্রকৃতি, এই দুটো কারণে কিন্তু জীবনানন্দ দাশের কবিতার যে এথিক্স আর কি, যে দর্শনগত জায়গা, সেটা কিন্তু কখনো আমাকে টানেনি। তুমি আমার প্রবন্ধের বই পড়লে দেখবে যে আমি জীবনানন্দ দাশকে কবি হিসেবে কিন্তু বাতিল করেছি ওইসব কারণে। আমার কাছে খুব বড় কবি মনে হয় যে বাঙালির, মানে বাঙালির কবি যদি তুমি বলো, হ্যাঁ, জি জি জি। হ্যাঁ বাংলা ভাষার কবি বলো আর বাঙালির কবি বলো, আমি দুটো ভাবে বলি। একটা হচ্ছে হ্যাঁ। যে বাঙালির কবি যদি বলো তাহলে তুমি নজরুলকে বলতে হবে তোমাকে, কারেক্ট। কারণ বাঙালির যে আদিমাতা, মানে কালী, তিনি যে কালি সাঁওতাল কালি। একটা নারী, এই নারীকে, এই সাধনাকেই কিন্তু নজরুলের কবিতার মধ্যে এই চণ্ডী কালী এটাই বারবার এসছে, এসেছে। যেটা কেউ বলতে চায় না। আসলে কি, নজরুল একমাত্র কবি যিনি বাঙালি জাতিসত্তার কবি। এটা আমার একদম। কাছে বিশাল অন্যরকম মনে হয়। এবং পৃথিবীতে কোনো জাতিসত্তার কবি যদি কেউ হয়ে থাকে সেটা নজরুল। এই জন্য নজরুলকে আমার অনেক গ্রেট মনে হয়। আর জসিমউদ্দিন হচ্ছে বাংলার কবি, মানে বাংলাকে এত সুন্দরভাবে উপস্থাপন কিন্তু জসিমউদ্দিনের আগে কেউ করে। নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন, এই তিনজনকে আপনি কিভাবে ডিফাইন করেন? জীবনানন্দ দাশ নিয়ে প্রথমে বলিনি যে জীবনানন্দ বলেন। দাশ কেন বাঙালি কবিদের প্রিয় কবি, মানে হ্যাঁ বাংলা ভাষায় যারা কবিতা রচনা করেন তাদের প্রিয় কবি কেন জীবনানন্দ দাশ, এটা আগে প্রথমে ব্যাখ্যা করি। যদিও হ্যাঁ। জীবনানন্দ দাশ যে ডিকশনটা কাব্যে ব্যবহার করেছেন সেটা কিন্তু নজরুলের তৈরি ডিকশন। হ্যাঁ, হ্যাঁ, যে কারেক্ট শব্দের বিভিন্ন কারেক্ট। ইন্দ্রিয়ের ব্যবহার। হ্যাঁ, যে ওই যে রক্তের ক্ষীর, হ্যাঁ জীবনানন্দ দাশ বললো শুভ্র সাদা, হ্যাঁ। সবুজ স্তন, এই যে সবুজ বাতাস, এই ডিকশনটা কিন্তু শব্দের নজরুলই তৈরি করেছে। জীবনানন্দ দাশের আমাদের প্রিয় হওয়ার কারণ হচ্ছে কি, যে আমরা এখন যে ইউরোসেন্ট্রিক ভাষায় বা ভাবনা বা ইউরোসেন্ট্রিক যে দর্শন নিয়ে কাব্য চর্চা করি, সেই ইউরোসেন্ট্রিক মানে ভাষাটাই জীবনানন্দ দাশ ব্যবহার করতে পেরেছে, সেই জন্য জীবনানন্দ দাশকে আমরা কমিউনিকেট করতে পারি। কারেক্ট। হ্যাঁ, সেই কারণে জীবনানন্দ দাশকে আমাকে আমার একটু আরাম দেয়। হ্যাঁ, আমাকে একটু একটু আরাম, মজা দেয়। একটু হ্যাঁ, আমরা বাবুলতা দেয়। যদি
হ্যাঁ, ইউরোপের ইউরোপের যে চিন্তা, যে হ্যাঁ ফিলোসফি, হ্যাঁ ইউরোপিয়ান যে কলাতত্ত্ব, সেই কলাতত্ত্বের দিয়ে আমরা বুঝতে পারি। ভাই, আমরা কিন্তু জীবনানন্দ দাশের প্রথম যে কাব্যগ্রন্থ ঝরা পালক, হুম। ঝরা পালক পুরাপুরি নজরুল। না না, তুমি আমি বলছি যে জীবনানন্দ দাশের পুরো শাব্দিক যে ডিকশন, যেটা তার কবি সত্তা বলা হ্যাঁ, হয়, যেটাকে বলা হয় যে কারণে জীবনানন্দ দাশ বড় মহাকবি হয়ে উঠেছে বাঙালিদের, সেই ডিকশনটাই তো নজরুলের। নজরুলের শব্দ কারেক্ট। ব্যবহার, ইন্ডিয়ার ব্যবহার, হ্যাঁ, এটা কেউ বলতে চায় না। বলতে চায় না কি কারণে? যে বললে হয়তো সে কি হয়ে যাবে আমি জানি না, বলতে চায় না। আর আর জীবনানন্দ দাশের আরামের জায়গাটা, ভালো লাগার জায়গাটা আমাদের ইউরোসেন্ট্রিক ভাষা, যে ভাষায় আমরা কথা বলি। আমি এই ভাষাকে প্রত্যাখ্যান করার জন্যই কিন্তু মধ্যযুগের ভাষাটাকে ব্যবহার করতে চেয়েছি। চর্যাপদের ভাষা তুমি বলো, বা এই যে সৈয়দ সুলতানের ভাষা, আব্দুল হাকিমের ভাষা, এই যে ভাষাটা ব্যবহার করতে চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, এটাকে আমি এইটাকে যাতে এই যে নেগেশন করা, তৈরি করা আর কি, ইউরোসেন্ট্রিক ভাষার প্রতি এটা নেগেশন তৈরি করা, সেটা, এটাকে অনেকে গেইও বলতে পারে, অনেক কিছু বলতে পারে। এটা দেখো তুমি, যে জসিমউদ্দিনের যে লোকজ ভাষা, সেই ভাষাটাকে নিয়েই কিন্তু আল মাহমুদ বড় কবি হয়ে গেল। কারেক্ট কারেক্ট, একদম একদম। হ্যাঁ, হ্যাঁ, আল মাহমুদ আমি কিন্তু তাই মনে করি। লোকজ যে ভাষাটা নিল আর কি, এবং যে জি। কারণে কিন্তু আল মাহমুদের মতো একজন কবি এই সময়ে, ধরো মানে 50 দশকের কোন কবি, বা 50 দশক বা পরবর্তী সময়ে, এই সময়ে আমরা যাদেরকে দেখেছি, আল জি। মাহমুদের সমপর্যায়ের কোন কবি কিন্তু দু বাংলায় কেউ নেই। নাই নাই নাই। নাই। তুমি দেখবে যে কোনো না কোনো ভাবেই, তুমি এদের যদি সুধীন্দ্র দত্ত বলো, বা তুমি যদি জীবনানন্দ দাশ বলছে কি, যে তোমার লাবণ্য শীতে ঝরে যায়। আমি দেখেছি আমার খালা বা আমার মায়েরা যখন শীত আসতো, তখন নানা বাড়ি গেলে তাদের লাবণ্য বেড়ে যেত বিভিন্ন রকম পিঠে খেয়ে। আর জীবনানন্দ দাশ বলছে তোমার লাবণ্য ঝরে যায় শীতে। লাবণ্য ঝরে ব্রিটেনের, রাশিয়ার, রাশিয়া। ইউরোপের কারেক্ট। ইউরোপের নারীদের লাবণ্য ঝরে যায় বরফে, কাজে আমাদের নারীদের ঝরে না। না। ফলে জীবনানন্দ দাশ যে ফিলোসফিক্যাল জায়গা, যে জায়গাটা তিনি নিলেন আর কি, সেইটা কিন্তু আমার কোনো আকর্ষণ করে না। আচ্ছা। কিন্তু ওই যে শব্দের ডিকশনটা নজরুল থেকে নিয়েছেন, সেটাকে কিন্তু তিনি অনেক বেশি মাত্রা দিয়েছেন আর কি। হ্যাঁ, অনেক বেশি ফলে মাত্রা দিয়েছি। এটা হয়েছে। হচ্ছে। আর নজরুল আর জীবনানন্দ দাশের, মানে তুমি দেখো জসিমউদ্দিন এত বড় কবি, যে আমাদের একদম পুরো গ্রামীণ সমাজ থেকে শুরু করে বাঙালি সমাজের তো মানে 80% মানুষ তো গ্রামে বসবাস করে। এই জি। সমাজের মানুষের যে জীবন আকাঙ্ক্ষা, তার রিয়েলিটি এবং রিয়েলিটির রিফ্লেকশন, সেটা কিন্তু একদম জসিমউদ্দিনের কবিতায় তুমি পাবা। দেখো, জসিমউদ্দিন বলছে একটা ছোট ছড়া, আমি আমি ক্লাস 2-তে পড়েছিলাম, যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের যাই। দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। এই ডিকশন, এই যে গ্রামীণ মানুষের একদম বুক থেকে উঠে আসা ডিকশন, এই ডিকশন কিন্তু কোনো মহাকবি বাংলা কাব্যে আর রচনা করতে পারে। না, তুমি অসাধারণ অসাধারণ। জসিমের কবিতার মধ্যে সবকিছু এরকম পাবে। এই জন্য বলছি বাংলার কবি কিন্তু জসিমউদ্দিন, কিন্তু বাঙালি কারেক্ট। জাতিসত্তা, কবি জাতিসত্তা মানে কি? কাকে- তুমি দেখবা যে আমাদের জাতিসত্তা যেরকম গঠন হয়েছে, ধরো শহীদ মিনার কি, যে কালী, মা কালী এবং তার দুই পাশে দুই সন্তান, মানে আমাদের মা এবং তার একটা ছেলে একটা মেয়ে, আচ্ছা। আমাদের শহীদ মিনার। হ্যাঁ, নজরুল কেন বড়? নজরুলও তাই। হ্যাঁ, নজরুলও নজরুল তাই। বাঙালি জাতিসত্তার কবি, এবং পৃথিবীতে একমাত্র কবি যিনি সবকিছুর ঊর্ধ্বে থেকে একটা ম্যানিফেস্টো রচনা করতে পেরেছিলেন, নজরুল। এবং নজরুল তার ব্যক্তি জীবনও তাই, হ্যাঁ, ব্যক্তি ব্যক্তি জীবন জীবনও। থেকে শুরু করে তার সবকিছুতে এটা কোনো ভরম ছিল না। ফলে বাঙালি কবিকে, না, কোনো ভঙ্গ করি নাই। বাংলার কবি, বাংলা ভাষার কবি হতে গেলে আসলে জসিমউদ্দিন এবং নজরুলকে ভালো করে বুঝতে হবে আমার। এবং আমি বলছি কি, যে ইউরোসেন্ট্রিক ভাষাটাকে একটু ইউজ করার জন্য, মানে ওকে একটু মজা করার জন্য কিন্তু আমি এই পুরোনো শব্দগুলোকে ব্যবহার করেছি। তুমি দেখবা যে অনেক চর্যাপদের শব্দ, অনেক বৈষ্ণব কবিতার শব্দ, অনেক নজরুলের শব্দ, অনেক জসিমউদ্দিনের শব্দ, এইগুলোকে আমি ব্যবহার করি।
আমার মতো করে ব্যবহার করার কিন্তু চেষ্টা ভাই করি। আমার এগুলো তো আমার হ্যাঁ আমার বলেন, একটা প্রশ্ন আছে। বলো। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন বলছেন যে আল মাহমুদ জসিমউদ্দিনের লোকজ শব্দ নিয়ে একটা একটা মানে একটা ঘরানা নিয়ে অনেক বড় কবি হয়ে গেল, আবার হুম নজরুলের ইন্দ্রিয় বা শব্দের যে সমস্ত ব্যবহার করে জীবনানন্দ দাশ বড় কবি হয়ে গেল বলা যাচ্ছে, মানে বলা হচ্ছে যেভাবে, হুম তো আপনি হুম। সামনের দিকে না আসে পিছনের দিকে কেন গেলেন? মানে এটা যুক্তি কি? না না, পিছনে সামনে না, তোমার একটা জিনিস বুঝতে হবে, আমি আসলে কি আমার দিকে ফেরার চেষ্টা করেছি, আমাকে চেনার চেষ্টা আচ্ছা করছি। তো তুমি ধরো, আচ্ছা। আমি যদি ওই যে বিবর, যে সুদিন বলেছে, বিবর্ণ। বিবর্ণ, হ্যাঁ। এই যে যে শব্দগুলো সুদিন তৈরি করেছে, এই শব্দগুলোর ভিতরে কি তুমি তোমাকে খুঁজে পাও? না, ঠিক ওই এই অর্থে পাই না। শব্দগুলোর ভিতরে তুমি তোমাকে পাই খুঁজে না। পাও না। না, আমাকে পাই না। ধরো, আমি যখন দেখি যে পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ, হ্যাঁ, তখন ঝড়ের দিনে আমাকে মামার দেশে আম কোড়াতে সুখ, এই যে ডিকশন, পাই আমার পাই। এটা খুব কঠিন, এটা খুব কঠিন। কিন্তু আমি চাই এবং এটা ওরকম, কখনো ওই যে diction, যে আমাদের ভাষাটা ছিল, তোমাকে একটু না বললে তুমি বুঝতে পারবে না যে বলেন। কেন আমি এটা ফিরতে চাই। যে তুমি দেখবে মধুসূদন পর্যন্ত বাংলা ভাষা ছিল কিন্তু হ্যাঁ, ক্রিয়াভিত্তিক। তার মানে কি, যখন তুমি ক্রীড়াবিদ। মানে যে কথা বলবা সেই কথা অনুযায়ী কিন্তু, সেই ক্রিয়া অনুযায়ী কিন্তু সেইটার অর্থ হবে। ইউরোসেন্ট্রিক ভাষার অসুবিধা হচ্ছে এরা প্রতীকী ল্যাঙ্গুয়েজ, আচ্ছা প্রতীকী আচ্ছা ল্যাঙ্গুয়েজে আচ্ছা। প্রত্যেকটা আলাদা শব্দ থাকে। যেরকম একটা উদাহরণ তোমাকে দিই, যেরকম ছাগল একটা শব্দ আছে না, অজ, অজ হুম, মানে ছাগল, হ্যাঁ, জি এটা প্রতীকী ল্যাঙ্গুয়েজে অজ মানে ছাগল, হ্যাঁ। তার মানে ইন্ডিভিজুয়াল ছাগল। কিন্তু প্রতীকী মানে আচ্ছা। ক্রিয়াভিত্তিক ল্যাঙ্গুয়েজে অজ মানে যার জনন আছে, তাহলে যার যার জনন ও আছে সে আচ্ছা সবাই আচ্ছা অজ আচ্ছা। হতে পারবে, সবাই অজ হতে পারবে। তুমি দেখবো অজু হতে আম পারে। জনতা, কিন্তু আম একটা ফল, আম পাবলিক। ফল। এই যে এই যে আম ক্রিয়াভিত্তিক পাবলিক। ল্যাঙ্গুয়েজটা ছিল, এটাকে আমরা যখন রবীন্দ্রনাথ এসে প্রতীকী ল্যাঙ্গুয়েজটা গ্রহণ করলেন, এবং বাংলা সাহিত্যের একজন বড় জি। কবি উনি, হ্যাঁ, এবং আন্তর্জাতিক স্বীকৃতি মিকৃতি সব মিলে বাঙালি তো রবীন্দ্রনাথ ঘিরেই, এই যে যারা আজকে যারা যে প্রমিত বাংলা, জি। এই প্রমিত বাংলার জায়গায় যারা এসছে, এটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা, হচ্ছে কি যে পুরো যারা বাংলা ভাষা যে অবস্থায় ছিল, এই বাংলা ভাষাটাকে থেকে আরবি ফার্সি শব্দটাকে সরানোর জন্য উইলিয়াম কেরি যে বইটা লিখলো, যে গ্রামার তৈরি করলো, সেইটা নিয়েই কিন্তু কলকাতায় একটা কলোনি ভাষা তৈরি হলো। সেই ভাষাটাই কিন্তু আজকে আধুনিক বাংলা ভাষা। কাজে এই কারেক্ট কথা। আধুনিক বাংলা ভাষা তো আমার ভাষা না, এটা তো না, ইউরোসেন্ট্রিক ভাষা। এবং বাংলাদেশের আরো দুঃখজনক ঘটনা কি জানো, যে আমরা প্রি কলোনির ভাষা, মানে আমরা কলকাতার ভাষাটা নকল করি আবার। কারেক্ট। প্রি ঠিক কলোনি। আছে, কলোনি তো হ্যাঁ, আছে, প্রি আমাদের কলোনি। কিন্তু প্রি কলোনি, আমাদের কবিদের দেখবে কি, অনেক কবি আছে তারা আবার দাদাদের স্বীকৃতি চায়, তা না আচ্ছা। হলে নিজেকে কবি মনে করে না। বুঝতে হুম। পারছো, দাদা যদি বলে যে কবি হয়েছে তাহলে ঠিক কবি, কিন্তু দাদা তো তাকে স্বীকৃতি দেবে যে দাদার ভাষায় কথা বলে। হ্যাঁ, এই জন্য কারেক্ট। জসিমউদ্দিনকে কিন্তু পশ্চিমবাংলার, আমি সব বড় কবিদেরকে জিজ্ঞেস করেছি, একদম সুনীল গাঙ্গুলি থেকে শক্তি থেকে শুরু করে সবাইকে, জসিমউদ্দিন নিয়ে বলেন, সবাই বলে আরে জসিমউদ্দিন কোনো কবি না, আর কি কি লিখেছে। ওরে বাবা, ওরে বাবা। সাংঘাতিক ভাবে জসিমউদ্দিনকে তারা কবি হিসেবে স্বীকৃতি দেয় না কেউ। ওই যে দিলে যে ওরা ছোট হয়ে যায়। না না, জসিমউদ্দিনকে ওরা বুঝতেই পারবে না, বুঝতে পারবে না, কারণ ওই ও জীবনই তো তো নাই। কলোনি ভাষা, ইউরোসেন্ট্রিক ভাষা। কারেক্ট। ফলে আমি তো আমাকে খোঁজার চেষ্টা করি আর কি। এটা তুমি বলো যে এটা আমি পিছনে ফেরা বলো যাই বলো, আমি অবশ্যই, ধরো তুমি সারা পৃথিবীর কবিতার কে আমি গ্রহণ করতে চাই, জি। সারা পৃথিবীর কবিতার ভাষাকে আমি গ্রহণ করতে চাই, ঠিক আছে কবি, কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি। আমি যখন প্রকাশ করব তখন তো আমার জি। ভাষায় আমি প্রকাশ করব, আমার হয়ে প্রকাশ করতে হবে। আমার হয়ে প্রকাশ করব না। কারেক্ট। আমি ওই চিন্তাটাকে নেব, হ্যাঁ, তাই কিন্তু তাই। সেই চিন্তাটাকে আমার মতো করে আমি ওটাকে ব্যবহার করব। সেই ব্যবহার করার জন্য আমাকে কিন্তু চর্যাপদের কাছে ফিরতে হবে, জসিমউদ্দিনের কাছে ফিরতে হবে, নজরুলের কাছে ফিরতে হবে, সৈয়দ সুলতানের কাছে ফিরতে হবে, কৃষ্ণদাস কবিরাজের কাছে ফিরতে হবে, আব্দুল হাকিমের কাছে ফিরতে হবে। এছাড়া কোনো রাস্তা নেই। সেটাই।
এখন না। মুশকিলটা হচ্ছে যে আমাদের দেশে যারা কবিতা লেখেন তাদের 90% হচ্ছে ইউরোসেন্ট্রিক ভাষা। আমি নিজেও কথা বলি ইউরোসেন্ট্রিক ভাষায়, কিন্তু আমি চেষ্টা করি যে আমার নিজের ভাষাকে খুঁজার। এই জন্য তুমি দেখবে যে আমি ওটাকে বলেছি যে বঙ্গ কবিতা বিদ্যা। হ্যাঁ, বঙ্গ কবিতা বিদ্যা। এটাকে কিন্তু আমি কবিতা বলিনি, আমি বলেছি এটা জ্ঞানকাণ্ড, একটা বিদ্যা। কিন্তু বাংলা কবিতায় তাই তুমি দেখবা কি, ধরো আমরা এই যে উইলিয়াম কেরির আগে 1800 সালের আগে, 1801 সালে তো উইলিয়াম কেরি এটা করলো, ফোর্ট উইলিয়াম কলেজ। তার আগে যে কেন্দ্রগুলো ছিল, যেরকম নদিয়া কেন্দ্র ছিল, একটা কেন্দ্র নদিয়া, ছিল আরাকানে, হ্যাঁ একটা কেন্দ্র ছিল আরাকানে, আরাকান। আরাকানে বুঝছো, একটা কেন্দ্র ছিল মানে ত্রিপুরাতে। এরকম যে কেন্দ্রগুলো ছিল সামন্ত রাজাদের। এবং বাংলা জি, জি। ভাষাটা আসলে, বাংলা ভাষাটাকে জন্ম দিল কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ। হ্যাঁ, আলাউদ্দিন হোসেন শাহী প্রথমে তো বাংলা ভাষা ইয়ে করে, ঠিক। বাংলা ভাষা, এবং বাংলা ভাষার প্রথম কবি কে জানো? চর্যাপদকে কিন্তু অন্য অন্য ভাষারও অন্য দাবি আছে, উড়িয়াদের আচ্ছা। দাবি আছে, অসমিয়াদের দাবি আছে। বাংলা ভাষার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। হ্যাঁ, শাহ মোহাম্মদ সগীর। ওরা তো তাহলে বিদ্বান। এই ইতিহাসগুলোকে কিন্তু তুমি দেখবা যে পশ্চিম বাংলার দাদারা যেসব ইতিহাসের বই লিখেছে বাংলা সাহিত্যের, সেখানে কিন্তু মুসলমানদের সাহিত্য, ইসলামী সাহিত্য বলে ওকে আলাদা করে দেওয়া আছে, ইতিহাসের সাথে রাখা হয়নি। খারিজ তাহলে করে তো দিছে। ইতিহাসটা পাল্টে যাবে। কারেক্ট, ইতিহাস পাল্টে গেছে। ঠিক আছে, চর্যাপদের পরে বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন। ইভেন ভাই, আপনাকে কিন্তু এই একটা যে আমি আপডেট দিতে চাই ভাই। আপডেট একটা বলো। তথ্য আছে আমার কাছে, এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে মধ্যযুগের কবিতার নামে একটি সংকলন আছে। আচ্ছা, ওখানে দুর্ভাগ্যজনক হলো সত্য, মানে আমি খুব অবাক হয়েছি যে ওখানে কোনো মুসলমান কবিকেই রাখা হয়নি। কি আশ্চর্য মধ্যযুগের বল। কবিতা, অথচ কোনো মুসলমান কবি নাই। এমনকি মনে করেন যে আমাদের লালন শাহ নাই। আরে মধ্যযুগের কবিতা তো শুরুই করলো মুসলমানরা। মানে মধ্যযুগ তো অন্য সময় ইতিহাস বললে বলে যে অন্ধকার, মধ্যযুগে কিছু নাই, অথচ মধ্যযুগের আরে যখন এটা এটা সাহিত্য এটা কবিতা এটা এটা কি জানো তো, মানে আমরা দেখো ইউরোসেন্ট্রিক ভাষা নিয়াতে আমাদের কি কি প্রবলেম হচ্ছে। আমরা বলেন। ইউরোপে যেহেতু মানে বরফ পড়ে, ঝড় হয়, সে কারণে ওদের একটা অন্ধকার যুগ ছিল। আমাদেরও অন্ধকার যুগ থাকতে হবে, এইভাবে নির্মাণ করা হলো। কিন্তু ওই সময় ও, তো মহাভারত রামায়ণ অনুবাদ হচ্ছে, ওই সময়ে আলাউদ্দিন হোসেন শাহ চৈতন্যরে পৃষ্ঠপোষকতা দিয়েছে। বাংলা সাহিত্যের কারেক্ট, একটা মানে বাংলা এই শিল্প সাহিত্য জগতের একটা মহামানব কিন্তু চৈতন্য। হ্যাঁ, বাংলা চৈতন্য। সাহিত্যের একটা বিশাল মানে বিশাল পাহাড় হচ্ছে লালন শাহ। কারেক্ট। আর তুমি যদি এই যে মানে আরাকানের যে সাহিত্য, এই সাহিত্যরে বাদ দাও, তাহলে বাংলা সাহিত্য থাকেই না। কারণ মানুষের আরাকান সাহিত্য, থাকে না। রোমান্টিক প্রণয় উপাখ্যান। আর এর আগে জি। তো দেবতা টেবতা নিয়ে কাজ হচ্ছে। প্রথম মানবিক যে সাহিত্য, মানুষের সাহিত্য, সেটা তো মুসলমানরা শুরু করলো, এবং সেটাই কিন্তু প্রথম সাহিত্য। এর আগে চর্যাপদে, যেটা চর্যাপদের পদে উড়িয়াদের দাবি আছে, অসামীদের দাবি আছে, সবার দাবি আছে। দাবি আছে, কারণ অনেক ওটা ভাষায় বাংলা দাবি আছে। ভাষা, বাংলা ভাষা ওটা বলা যাবে না। বাংলা ভাষা আসলে না না, শাহ ওইটা পুরো তো বাংলা ভাষা সগীর না। থেকেই, শাহ মোহাম্মদ সগীর থেকেই। কাজী যখন তুমি কিন্তু দেখবা যে আমাদের এই যে সকৃত নোমান, হ্যাঁ, হুম, এর একটা হুম। পোস্ট আমি দেখে খুব বিস্মিত হলাম যে এই ছেলেটা কি পরিমাণ মূর্খ এবং মানে কলকাতার দালালি করে এবং নির্বোধ। এই তো পুরা এ দালাল, পুরা দালাল। হ্যাঁ, এ মনে করে কি জানো, এ মনে করে কি যে মুসলমান এই শব্দটা তার সাথে থাকলেই, ও তো একসময় জামাত করতো, এই জন্য এরকম অবস্থা হয়েছে। তো হ্যাঁ, ঠিকই মুসলমান এই করছে তো, শব্দটা শুনছি। তার সাথে যদি থাকে, তাহলে তো সে কলকে পাবে না, কলকাতা থেকে তার হ্যাঁ, উপন্যাস বেরো হবে। এবং সে কি জঘন্য ভাবে সে কথাবার্তা গুলো বলে। ইসলামী সাহিত্য করার চেষ্টা করছে কেউ কেউ। আর ইসলামী সাহিত্য করছে কেন? বাংলা ভাষার মানে এই উইলিয়াম ক্যারির আগে বাংলা ভাষাটার সমস্ত শব্দগুলোর যে প্রধান অংশ ছিল, সেই অংশগুলো ছিল আরবি, ফার্সি এবং কিছু কোলমুন্ডা ভাষা, এই জাতীয় মানে উপজাতি ভাষা। এই জি। সংস্কৃত কিন্তু ওই সময় এসে ঢোকানো হলো। কারেক্ট। তাহলে এটা একটা পরিকল্পিত কিন্তু একটা মানে কনস্পিরেসি। হ্যাঁ, হ্যাঁ, পুরো পুরো পরিকল্পিত। হ্যাঁ। এখন 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 হয়েছে কি, যে তোমাকে বলেছি না যে আমি প্রথমে নাস্তিক হলাম, এই যে কমিউনিস্ট হলাম। এই হওয়ার ফলে একটা লাভ আমার হয়েছে যে আমি কিন্তু বুঝতে পেরেছি, হচ্ছে, হচ্ছে, লাভ হচ্ছে। মোহাম্মদকে বুঝতে লাভ হয়েছে। পেরেছি।
হ্যাঁ, এটা মোহাম্মদকেও বুঝতে পেরেছি, ইসলামকেও বুঝতে পেরেছি, বাংলা সাহিত্যকেও বুঝতে পেরেছি। মার্কসিজমও বুঝতে পারছি। দাদাদের তুমি দেখো যে আজকে সাহিত্যের নামে যেসব কথাগুলো বলা হয়, যেরকম পশ্চিম বাংলায় আমি এর ভিতরে গেলাম যে আবুল হোসেন নিয়ে কথা বললাম, সৈয়দ আবুল হোসেন, বুদ্ধির জি, মুক্তি আন্দোলন। হ্যাঁ তো ওখানে একজন বক্তা সে বলল আর কি যে বুদ্ধির যে মুক্তির আন্দোলন তো, কবি হ্যাঁ, বুদ্ধির মুক্তির আন্দোলন শিকার তো শিকার বিদ্যাসাগর করে। হ্যাঁ, শিকার, শোনো বলেন না, বলেন। কে বলছে হুম, যে বুদ্ধির মুক্তির আন্দোলন করেছে বিদ্যাসাগর করেছে। তা বললাম বিদ্যাসাগর বুদ্ধির মুক্তির আন্দোলন কি করে করলো, কোথায় করলো? হুম, আরে ভারতীয় কোথায় করবো? সমাজে বুদ্ধির মুক্তির আন্দোলন ঘটেনি, কারণ ভারত এখনো শ্রেণী বিভক্ত সমাজ, ব্রাহ্মণ, ক্ষত্র, শূদ্র, বৈশ্য সমাজ। যে সমাজ ঠিক, শ্রেণী বিভক্ত সমাজ, সেই সমাজে তো শ্রেণী মুক্তি হয়নি, বুদ্ধির মুক্তি কি করে ঠিক। হবে? বাহ, সুন্দর, এটা দাদাদের সুন্দর খুব বলছেন। লেগেছে। হ্যাঁ, এটা দাদাদের খুব লেগেছে। ওরা আমার পিছনে খেপে গেছে, হ্যাঁ পাবলো শাহী একজন কবি হিসেবে এরকম প্রতিক্রিয়াশীল, এটা জানতাম না। দাদারা হেভি হইচই করেছে এটা নিয়ে। দেখছেন নি বুঝতে অবস্থা? পারছো? এটা তো আমি এটা বিশ্ববিদ্যালয়ে বলে আসছি, এবং তখন ভালো, উপস্থিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রধান, উনি সভাপতি ছিলেন, আমি প্রধান অতিথি ছিলাম ওই অনুষ্ঠানে। খুব একদম ভালো বলে বলছেন। দিলাম, একদম ঠিক আছে। একদম ঠিক আছে। কারণ দরকার হচ্ছে কি দরকার। যে তুমি দেখবা বাংলা সাহিত্যে এই হুমায়ুন আহমেদ আর আখতারুজ্জামান ইলিয়াস ছাড়া আর সবাই কিন্তু দাদাদের দালালি করেছে আর কি। আল মাহমুদ করেনি। আর হুম, স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে এগুলোর বিরোধিতা করেছেন ইলিয়াস এবং হুমায়ুন আহমেদ। একদম একদম, হ্যাঁ, সরাসরি ফিল্ডে নেমে হ্যাঁ, ঘোষণা দিছে তারা। তাহলে তুমি যদি তোমার নিজের অস্তিত্বকে রক্ষা না করতে পারো, তোমার ভূমিটাকে তুমি যদি রক্ষা না করতে পারো, তাহলে সেই ভূমি তোমার থাকবে? না, থাকবে না। আমার কথা হচ্ছে কি যে তুমি বাংলা সাহিত্যের তোমার অবস্থানকে বোঝার চেষ্টা কর, মানে আমার অবস্থানকে আমি বুঝতে চেষ্টা করছি আর কি। এখন তুমি বলতে পারো এটা কবিতা হয়নি, সেটা ভিন্ন ব্যাপার, এটা কিছুই হয়নি, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি এটা করার চেষ্টা করেছি। বুঝতে পারছো? না, তুমি আপনার দেখবা যে বাংলাদেশে ভাই, আমি বাংলাদেশে যেটা হুম, আপনার ধরো কবিতা আমি কিন্তু কবি। হ্যাঁ অন্যদের বলো। কবিতা থেকে আলাদা, আপনার কবিতা এটা কিন্তু হ্যাঁ, চেনা যায়। এটা এটা আমার না ভালো লাগার। আপনার অন্য না অন্যদের কবিতা থেকে আপনার কবিতা আলাদা। এটা একটা ভালো ব্যাপার সেটা আমার কাছে মনে হয়। কবি, সেটা কিন্তু কেউ বলবে না, কেন বলবে না? কেন বললে আবার তো সে অন্য জায়গায় কলকি পাবে না। ঢাকাতে তো এখন মাফিয়া আছে, গডফাদার আছে কবিদের। হ্যাঁ, সাজ্জাদ সব শরীফ, তামিম রেজা, ওই ওয়াইদ আকাশ, এরকম আর কি গডফাদার আছে, অনেক জুনিয়র সিনিয়র অনেক গডফাদার আছে। হ্যাঁ, তো তারা চায় যে তাদের একটু মুসাইব করি, যেমন কামাল চৌধুরী, এরকম অনেক আছে। তো তারা হলে ধরো বিশ্ববিদ্যালয়ে চাকরিও আমার হতো, আমি পরীক্ষায় ফার্স্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় ফার্স্ট হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় ফার্স্ট হচ্ছি, কিন্তু আমার নিয়োগ দেওয়া হয়নি। বুঝতে চিন্তা পারছো? করেন শুধু কত শামীম বড় রেজা বা কামাল চৌধুরীকে এদেরকে ধরতে পারলে ঠিকই হয়ে যেত। হয়ে যেত। হ্যাঁ, ওদের একটু ওই তেল দিলে ঠিক হতো আর আছে, কি। বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ওদের পারছি। নিয়ে একটা লেখালেখি হয়ে যেত। হ্যাঁ, হয়ে যেত। এইটাই তো। এই যে বিষয় আসে গেছে, আমার কথা হচ্ছে কি আমি এই যতটুকু আমার অর্জন, যদি কিছু থাকে অর্জন, যদি সামান্য কিছু অর্জন থাকে, সেইটুকুই তো আমার অহংকার। তো হ্যাঁ, সেইটারে অহংকার। যদি আমি বিসর্জন দিয়ে দিই, তাহলে আর কি থাকলো? ফলে না, দেখবা যে শিল্পী। কবিতা নিয়ে, আমার কবিতা নিয়ে কিন্তু বাংলাদেশে বা পশ্চিম বাংলায় আমার কবিতা নিয়ে কেউ কথা টথা বলিনি, একমাত্র অশ্রু কুমার শিকদার একটু বলেছিলেন, বলে তিনি ধরাও খেয়েছেন। হ্যাঁ, যে পাবলোরে এত হাইলাইট করা কেন কেন হলো? ওই সময় ওই যাদবপুর পাঠ্যসূচিও করেছিল 2001-এ আমার বই। বুঝতে ওরে পারছো? বাবা। তো ওই এটা অশ্রুদার যশোরের লোক, হয়তো আঞ্চলিক মানে আচ্ছা, কারণ কি কারণে যাও উনি পছন্দ করেছিলেন আর কি আমার কবিতা। তো এইটা নিয়ে পশ্চিম বাংলায় বাংলাদেশে কোনো কথা হয় না আমার কবিতা নিয়ে। আমার আমার কথা হচ্ছে যে কবিতার নিয়ে নিন্দাও নেই, কোনো প্রশংসাও নেই, কিছুই নেই। তুমি কোথাও আমার না নাম আপনার দেখতে যে পাবে? না না, আজকে আপনার কবিতা নিয়ে একটা কমেন্টস দেখলাম। একটা ওয়েস্ট বেঙ্গলের একটা ছেলে পোস্ট করছে আপনার কবিতা, যে আপনার কবিতা অন্যরকম উচ্চতায় আসীন এবং আপনার কবিতাকে খুব উজ্জ্বল ভাবে উনি দেখছেন। তো এই যে মনে করেন আপনার কিন্তু পাঠক তৈরি হবে, আপনার কবিতা না, কিন্তু সেটা কোনো ধরো, এক সেটা তোমার বা ওই ওই যে ছেলেটা করেছে এরকম দু একজন
না না, সেটা তো এমনি পার্সোনালি থাকে আর কি, দু একজনের এরকম, সেটা আছে। কিন্তু আমি বলছি কি, যে এটা নিয়ে কেউ কিন্তু কথা বলে না। হ্যাঁ, না, আমার তো ঠিক কথা কথা। হচ্ছে কি জানো, ধরো আমি 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 তোমাকে বলি যে যারা আমার সিনিয়র, আমার জি। যারা সিনিয়র আর কি, তুমি খেয়াল করে থাকবে কিনা, যে আমার যারা সিনিয়র তাদের সবাইকে নিয়ে আমি কিন্তু কথা বলেছি, একদম লিখিত ভাবে প্রবন্ধ এই মধ্যে বলি, একদম। বা আমি মেজর মনে করেছি একদম শুরু থেকেই, সেই 40 দশক থেকে শুরু করে এই পর্যন্ত আর কি আমি বলেছি। একমাত্র আমি আপনার ধরো তরুণদের, মানে তরুণদের নিয়ে কথা বলিনি এই কারণে যে একটা হয় কি, একটা দুটো দশক দেখার পরে তার টেম্পারমেন্টটা বোঝা যায়। সেই জন্য শুধু তরুণদেরকে নিয়ে আমি কিছু বলিনি, মানে 0 দশকের নিয়ে আমি কোনো কথা এখনো বলিনি। কিন্তু এর আগের কিন্তু আপনি, পর্যন্ত হ্যাঁ, বলো কবি। না, শূন্য দশকে আপনি তো দুজন কবিকে আপনার প্রিয় কবি কোথাও একটা না না, সেটা সেটা সাক্ষাৎকারে এমনি বলেছি আর কি। বলছেন যে মানে ধরো তো জুয়েল শূন্য মুস্তাফিজ দশক এবং ইমতিয়াজ মাহমুদ। হুম, হ্যাঁ, এটা হয়েছে কি, এটা জুয়েল মুস্তাফিজ এবং ইমতিয়াজ এদের কবিতার সাথে আমি পরিচিত। হ্যাঁ, কিন্তু 0 দশকের অনেক হ্যাঁ হ্যাঁ, ভালো কবি এবং আছে। তারা ভালো কবি। হ্যাঁ, না ধরো 0 দশকের আরো অনেক ভালো কবি আছে যাদের লেখার সাথে ঠিক আমি ওইভাবে এখনো পরিচিত না। আমি কারো কারো লেখা পড়েছি, আচ্ছা। আমার ভালো লেগেছে, কিন্তু আরো হিউজ আকারে পড়া দরকার। ধরো একটা লেখকের যদি বইটই না পাওয়া যায়, তাহলে কিন্তু সেই হুম, মানে লেখককে, সেই কবিকে কিন্তু ঠিক মাত্র মানে বোঝা যায় না। না না, তা চিহ্নিত জুয়েলের করতে সুবিধা কষ্ট। হচ্ছে কি, যে জুয়েল বা ইমতিয়াজের সুবিধা হচ্ছে যে ওরা ঝমাঝম বই টই করে ফেলে, ফলে ওগুলো হুম, আমার কাছে হাতের কাছে আছে বলে আমি ওটা নিয়ে বলতে পারি। জি বুঝতে জি পারছো না? তো জি। এটার জন্য একটু সময় লাগবে। আমি আসলে আমার বক্তব্য হচ্ছে কি, যে কেউ আমাকে কি বললো না বললো ওটা বিষয় না, কিন্তু আমার নিজস্ব ভালো লাগার জায়গা থেকে, আমার নিজস্ব সততার জায়গা থেকে আমি যদি সত্যিকার অর্থে আসলে কবিতা প্রেমিক হয়ে থাকি বা শব্দ প্রেমিক হয়ে থাকি, তো যেই যার যার শব্দ, আমার ধরো শিকদার আমিনুল হককে নিয়ে জি। বাংলাদেশে কেউ কথা বলেনি, কিন্তু আমার আগে তুমি দেখবা আমার আগে কেউ বলেনি। আমি কিন্তু সাবদার সিদ্দিকী নিয়ে প্রথম বলার পরেই কিন্তু ওটা একটু আব্দুল মান্নান সৈয়দ বলেছে। হাইলাইটস হয়েছে, হ্যাঁ। আমি বলার পরে কিন্তু আব্দুল মান্নান সৈয়দ বলেছে। বাবা। হ্যাঁ, তাহলে মুশকিলটা হচ্ছে কি, যে সাবদার সিদ্দিকী আমার কাছে অনেক বড় কবি মনে হয়। মানে তার কবিতার আলাদা একটা ডিকশন আছে। ধরো সৈয়দ সাদাব আমার কাছে অন্যরকম মনে হয়। 90 দশকের যে শামীম কবির নামে একটা ছেলে ছিল, অল্প বয়সে হ্যাঁ সুইসাইড করতে, এরা যার কবিতা নকল করে কেউ কেউ মহাকবি হয়ে গেল। যার কবিতা নকল করে লেখে, এখন সে খুব বাংলাদেশের পপুলার, আমি নাম বলছি না, দেশে আচ্ছা থাকে না আচ্ছা। বাইরে থাকে, কিন্তু তার কবিতা নকল করে। ঠিক আছে, তো এরা, জি। এদের নিয়ে আমি লিখেছি কিন্তু, আমরা- হুম, বুঝতে পারছো? আমি জি। চেষ্টা করেছি আমার মতো করে বলার চেষ্টা করেছি, মানে লেখার চেষ্টা করেছি। আর হয়েছে কি, যে অনেকের নিয়ে আমার মন্তব্য করা উচিত, কিন্তু আমি এখনো করে উঠিনি, কি কারণে, যে তাদের বই আমি পাইনি বা তাদের বই বেরোয়নি ওগুলো অনেকের। ওগুলো আপনি করতে পারবেন, ওগুলো এখনো সময় আছে আপনার। হ্যাঁ, ওগুলো আপনি এটা করতে পারবেন সময় আছে, সময় আছে। করব আমি। তো আপনার আমি কাছে আসলে, আমরা। আমি আসলে যে কাজটা করার চেষ্টা করেছি, যে আসলে কবিতাকে একটা জ্ঞানকাণ্ড হিসেবে দেখার চেষ্টা করা, হুম। কবিতাকে আমার নিজের জীবন চরিত, আমার নিজের জীবন ভাবনা, আমার রিয়েলিটি, আমার আমার যে রিফ্লেকশন জীবনের, হ্যাঁ, আমার জীবনের, আমার ভাবনার বাইরে তো আর কিছু নেই। না। মানে আমার জীবনটা, আমার কবি, আমার যৌনচার, তুমি দেখো, ধরো আমার কবিতার ভিতরে তুমি দেখবা যে লিবিডো ভাবনাটা, যৌনচারকে আমি খুব ভালোভাবে আছে। বলেছি। হ্যাঁ, এটা বলার চেষ্টা হ্যাঁ, করেছি এই কারণে যে ওই ওই জায়গায় আমার অবদমন আছে, ওটাকে আমি তো আচ্ছা। লুকাতে পারবো না। কারণ পারবো আমি না। কবিতার জায়গায় একজন কবি, তুমি যখন কবিতা লেখো, তুমি জানো এটা, এই জন্য তোমাকে বলছি, তুমি যখন কবিতা লেখো না, বলেন। তুমি দেখবা যে তুমি ওই জায়গাটায় যে সততা থাকে তোমার, এই হুম। সততা কোনো কোনো জায়গায় নাও থাকতে পারে, কিন্তু ওই জায়গাটায় কিন্তু তুমি কারেক্ট। সৎ। যখন তুমি সৎ। লেখছো, ওই ভাবনার ক্ষেত্রে কিন্তু তুমি কোনো রকম ফাঁকি দাও না, বা কোনো রকম না। লুকোচুরি নেই, কোনো রকম জায়গা নেই। যে ওই জন্য আমি চিন্তা করেছি কি, যে আমার ভিতরে যে যেটা অবদমন আছে, যে ব্ল্যাক আর্ট আছে, হ্যাঁ, জি। আমার ভিতরে যে ভাবনাগুলো আছে, যেগুলো আমাকে খরিত করে বা আমাকে এই যে লিবিডো চেতনার দিকে, এইটা আমরা ধরো ফ্রয়েড ট্রয়েড, এই যে ইউরোপিয়ান ইউরোসেন্ট্রিক জিনিসপত্র পড়াতে না অনেক ঝামেলাও তৈরি হয়েছে।
কিন্তু আমি জাক লাখাকে খুব পছন্দ করি হ্যাঁ, ব্যক্তিগতভাবে। যাক তারপরে আপনার ভাই, আপনি যদি একটু, আমার ওই দার্শনিকটা খুব প্রিয়, ফ্রান্স পানোজে। হ্যাঁ, ফ্রান্স ফ্রান্স ফানো তো ধরো, তুমি যদি রাজনৈতিক সচেতন প্রাণী হতে চাও, তুমি যদি সচেতন মানুষ হতে চাও, বা রাজনীতি করতে চাও, রাজনীতি বুঝতে চাও, তাহলে ফানো তো আগে পড়তে হবে তোমাকে। একদম। আরো তোমাকে বলি যে তুমি দেখো, আমি খুব বিস্মিত হয়েছি ফানো পড়ার আগে, আমি তাদেরকে পড়েছি। সেটা হচ্ছে ইকবাল আহমেদ। আচ্ছা, ইকবাল আহমেদ। অসাধারণ। আমার মনে হচ্ছে যে ইকবাল আহমেদ একজন পাকিস্তানি। তো জি। এই ইকবাল আহমেদের যে ফিলোসফিক্যাল বই, আজকে পৃথিবী কিন্তু তুমি যাকেই বলো, মানে এই এই তোমার আজকে পৃথিবী যারা ডমিনেট করছে, বুঝতে পারছো, এরা জি, জি, জি। সবাই সবাই কিন্তু ইকবাল আহমেদের শিষ্য, ইকবাল আহমেদের দর্শনকেই কিন্তু গ্রহণ করে। এবং আচ্ছা, আচ্ছা। ইকবাল আহমেদ পড়ার পরে আমি পুরো ফেটে গেলাম ভিতর থেকে। তাই না? ভাবতে পারবা না তুমি, মানে চিন্তাকে কিভাবে যে চিন্তা করতে হয়। হ্যাঁ, আমি তো ধরো ইউরোপিয়ান যে পলিটিক্স এবং গ্লোবালি তাদের যে কনস্পিরেসি এবং কালচারালি যে ডমিনেট করার যে ষড়যন্ত্র, আমি তো বুঝতেও হ্যাঁ, পারতাম না যে উইলিয়াম কেরিরা কি ক্ষতিটা করেছে, ক্ষতি বা করছে। ইউরোসেন্ট্রিক ভাষা আমাদের কি ধরনের প্রবলেম তৈরি করতে পারবে। এইসব কিছু বোঝার জন্য আমাকে ইকবাল আহমেদ পড়ার পরে আমি একেবারে ভিতর থেকে আমার শব্দগুলো সব ফেটে গেছে, এবং ইউরোসেন্ট্রিক সমস্ত মমত্ব আমার একেবারে ফিনিশ হয়ে গেছে, বুঝতো। আজকে পৃথিবীকে কিন্তু, গ্লোবাল পৃথিবীকে আমি বুঝতে পারি। এইটা বোঝার জন্য আমার কিন্তু ইকবাল আহমেদ আমাকে এই এই দীক্ষাটা উনি দিয়েছেন। ভাই, এবং ইকবাল ইকবাল আহমেদ আহমেদ পড়ার বলতে। পরেই কিন্তু আমি জাক লাগাকে বুঝতে পেরেছি। আচ্ছা, ইকবাল আচ্ছা। আহমেদ পড়ার পরেই কিন্তু আমি মার্কসকে ঠিক মতো বুঝতে পেরেছি, মোহাম্মদকেও ঠিক মতো বুঝতে পেরেছি। মোহাম্মদকেও আমি বুঝতে পারতাম না, কারণ এই যে হুজুরদের যে মোহাম্মদ, সেই মোহাম্মদ কিন্তু আমার না, মোহাম্মদ না, 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 তাই না? না, সেই মোহাম্মদ কিন্তু রিয়েল মোহাম্মদ না। না, তো না। সেই মোহাম্মদকেও কিন্তু আমি বুঝতে পেরেছি ইকবাল আহমেদ পড়ার মধ্যে দিয়ে, কিন্তু এগুলো বিশাল মাপের। তুমি যদি এর বইটই পাও, এর বাংলায় অনুবাদ হয়েছে ধরো, আহ বাংলাদেশ ইন্ডিয়াতেও অনুবাদ হচ্ছে। তোমার ওই পারভেজও একটা বই করেছিল, তুমি এটা দেখতে পারো। ওই যে পারভেজ ওর সংবেদ, একটা সংবেদ। হ্যাঁ, সংবেদ মনে হয় ওর একটা সংকলন করেছে সম্ভবত। ও, খুব ভালো হবে, আমি পারভেজের সাথে কথা বলবো। হ্যাঁ, তুমি ওইটা দেখবে। আবার আমার কথা হচ্ছে কি, যে এইসব জ্ঞানকাণ্ড গুলোকে আমরা নেব, কিন্তু সেই হুম, নেয়াটা আমার ভাষায় নেব, আমার মতো করে নেব। কারেক্ট। ঠিক আছে না? না, আমি যেখান থেকেই নিই না কেন, আমি তো আমার মতো করে ডেলিভারি দিব। হুম। আপনি তো, ওই আমরা তো একটা। তুমি দেখবা যে খন্দকার আশরাফ হোসেন তার পিএইচডি থিসিসের মধ্যে ওইটা আমার কিছু মানে প্রবন্ধ এবং আমার কবিতা কিছু কোড ওখানে করেছে, বুঝছো। তো তাই নাকি? ওকে আমি বললাম, আমি খন্দকার আশরাফ হোসেন বলেছিলাম কি, যে আপনি তো একটা মিডিওক্রাট, আপনার তো কোনো মৌলিকতা নেই, আপনি এখানে মধ্যে টুকে টুকে লেখেন। তো বললো, দেখো পাবলো, তুমি আমাকে গালাগালি করো ঠিকই, কিন্তু আমি তোমাকে মূল্যায়িত করেছি। তো আচ্ছা, ওর আচ্ছা, বইটা তুমি পাবে বাজারে। ওইটাই ঢাকা ঢাকা ইউনিভার্সিটি প্রেস করেছে। তো আচ্ছা, আচ্ছা, মানে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ইন বেঙ্গলি পোয়েট্রি, এই হচ্ছে থিসিসে, ওর পিএইচডি থিসিসটা। আচ্ছা। ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ইন বেঙ্গলি পোয়েট্রি, এগেনস্ট বেঙ্গলি মানে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স। সেই চ্যাপ্টারটা একটা ছোট্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা শুরু করেছে সে আমাকে দিয়ে। ওরে বাবা! বুঝতে পারছো? বাহ! তো এইটা মানে এটা মানে আশরাফের আসলে আমি জানি না মানে সে কি জন্য করলো। আমি তার সাথে কিন্তু আমার একটা দ্বন্দ্বের জায়গা ছিল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো দ্বন্দ্বের জায়গা মানে কি, তার লেখালেখি আমার পছন্দ হতো না, আমি তার লেখা নিয়ে খুব উচ্ছ্বাসিত ছিলাম না কখনো। ঠিক আছে। আচ্ছা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, বাংলার অধ্যাপকরা, হ্যাঁ পাবলো, তুমি কি বলো, আশরাফ হোসেন কি বড় কবি নয়? আমি বললাম, আশরাফ হোসেন কেন কবি সেটা আগে বলেন, তারপরে বড় কবি। হ্যাঁ, এবং ওদের তুমি দেখো যে আল মাহমুদকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে। আমি যখন পিএইচডি করি না, তখন আমার সেমিনারে বাংলা বিভাগীয় চেয়ারম্যান, ওই মহিলার নাম ভুলে গেলাম, সে তো প্রতিবাদ করলো আর কি। তা আমি আচ্ছা। বললাম যে আপনি কি এখানে রাজনীতি চান? আমি তো রাজনীতি করতে আসিনি। হুম। আল মাহমুদের কবিতা নিয়ে আপনি কথা বলেন। আল হ্যাঁ, মাহমুদ জামাত করুক,
বা ফ্যাসিবাদী, বুদ্ধদেব বসু ফ্যাসিবাদ, একদম পুরো ফ্যাসিবাদী ছিলেন, কিন্তু বুদ্ধদেবের যে সাহিত্য চিন্তা সেটা কি তুমি ফেলে দিতে পারছো? আমি বললাম যে আপনি কি এটা পারছেন? আল মাহমুদ জামাতের সাথে কানেকশন আছে কিনা আছে সেটা তো আল মাহমুদের ব্যক্তি জীবনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তার লেখার ভিতরে কি সেটা আছে? তাহলে আপনি সেটা নিয়ে কথা বলেন। আপনি বলেন যে আল মাহমুদের পাশাপাশি দাঁড়ানোর মতো বাংলাদেশ, পশ্চিম বাংলায় বাংলা ভাষার কোনো কবি আছে কিনা। সেটা যদি না থাকে তাহলে আপনি বিরোধ করেন না। তো এই হচ্ছে আমাদের চিন্তার জায়গাতে, বুঝতে পারছো? তুমি দেখো যে হিন্দি ফিল্মটা চলো টোটালি কিন্তু উর্দু ভাষায় চলে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, আর আমরা করি কি দেখো, শামীম রেজা একবার একটা প্রোগ্রামে রুনা লায়লা উর্দু গান গেয়েছে, হ্যাঁ প্রতিবাদ করলো, আরে সারাদিন হিন্দি গান বাজছে বাংলাদেশে, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। সেটা প্রতিবাদ নেই, কারণ ওই হিন্দিটা, ওই উর্দুটা হিন্দি নামে এখানে প্রচারিত হয়ে আছে। ভাই যেহেতু বাংলা আমরা শোনো, কথা বলছিলাম, শোনো কবি, সাথে ভারতবর্ষের তিনটে ভাষার জনক কিন্তু মুসলমানদের হাতে তিনটে ভাষা তৈরি, একটা হচ্ছে বাংলা, একটা উর্দু এবং একটা হিন্দি। হিন্দি, কারেক্ট, তিনটা ভাষায় মুসলমান। হ্যাঁ, আচ্ছা এবার তুমি বলো কি বলছিলে। বলছিলাম আল মাহমুদের কথা যখন বললেন তখন আল মাহমুদের সাথেও আপনার আরেকজন প্রিয় কবি আছে, বিনয় মজুমদার। তো বিনয় মজুমদারকে আমি দেখি যে জীবনানন্দ প্রভাবিত কবি আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে। আর জীবনানন্দ থেকে বিনয় মজুমদার পার্থক্যটা কি আসলে? বিনয় মজুমদারের পার্থক্য জায়গাটা তোমাকে বলি। ধরো বিনয় মজুমদার জীবনানন্দ দাশের সিনটেক্সটা নিয়েছে, মানে ভাষার ওইটা তোমার ব্যবহারিক যে ফর্মটা নিয়েছে, কিন্তু বিনয়ের কাজটা হচ্ছে কি, তুমি বিনয়ের কবিতায় দেখবা, বিনয় আমার প্রভাবিত করে কোন জায়গাটায় আমি বলছি যে বিনয় কিন্তু খুব খোলামেলা ভাবে অবদমনকে কবিতার মধ্যে নিয়ে আসছে। এটা কিন্তু বিনয়ের কাছ থেকে আমার শিক্ষা। কবিতা আমি কার কাছ থেকে কি নিয়েছি, ধরো অনেকের কাছ থেকে, নজরুলের কাছ থেকে আমি যেটা একদম দেশি মতটাই নিয়েছি, বুঝছো? নজরুল সব থেকে আমাকে বেশি দিয়েছে, জসিমউদ্দিন যেরকম দিয়েছে বাংলার এই যে গুলো, বিনয় সেরকম দিয়েছে, কিন্তু আমার লিবিডো ভাবনা। আমি কিন্তু এই কারণে প্রশ্নটা করছি, ওই যে দেখো ভুট্টা, হ্যাঁ মানে ও এমন ভাবে, মানে এত অবদমন রে, এত তুখর ভাবে বিনয় প্রকাশ করতে পেরেছে, সেটা কিন্তু মানে আল মাহমুদের যে অবদমনের প্রকাশের জায়গাটা একদম কিন্তু পোয়েটিক, কবিতার মতো। মানে ওখানে কেন তুমি কোন রকম তোমার দ্বিধা সংশয় পাবে না, কোনো অশ্লীলতা খুঁজে পাবে না তুমি। কিন্তু বিনয়ের কবিতা পড়তে গেলে তুমি ভিতর থেকে তোমার ভিতরে যে ব্যাপারটা আছে, অবদমন আছে, সেটা ধাক্কা দেয়। এটা হচ্ছে বিনয়ের কাজটা। হ্যাঁ, দেখো বিনয় কি বলছে, ঈশ্বরের বাগান থেকে একজন নারী ফুল তুলে নিয়ে গেল, ঈশ্বরের বাগান থেকে নারী ফুল তুলে নিয়ে যাচ্ছে। তুমি বলছে, মানে বিনয় বলছে যে ভুট্টা, সে ভুট্টাকে বারবার তুলে নিয়ে আসছে, এটা যৌনতার প্রতি, মানে টোটালি তার কবিতার ভিতরে এই জায়গাটা গুলো আছে। এবং ব্যক্তি জীবনে তার যে অবদমন, সেই অবদমন কিন্তু তার ছিল বলেই এ কিন্তু ফরিদপুরের লোক, বুঝছো? বিনয় কিন্তু আমাদের ফরিদপুরের লোক। তারপরে ধরো আরেকজন কবির কথা তোমারে বলি, আমার পছন্দের কবি, যদিও তার মানে ব্যাকরণগত জায়গাটা আমি নিই না, তার চিন্তার জায়গাটাকে আমি গ্রহণ করি আর কি, সেটা হচ্ছে উৎপল কুমার বসু। আচ্ছা আচ্ছা। উৎপলের কিন্তু তুমি দেখবা যে কবিতাকে, মানে অনেক কিছুই যা কবিতা হতে পারে না সেরকম কিছুকে, যে শব্দগুলোকে বসায় কবিতা করে তোলে, সেটা কিন্তু উৎপলের মধ্যে আছে। কিন্তু উৎপল কিন্তু পশ্চিম বাংলায়ও পরিচিত না খুব, মানে কবি হিসেবে কিছু না, বাংলাদেশেও না। বাংলাদেশে পশ্চিম বাংলায় কারা কবি, বাংলাদেশের পশ্চিম বাংলায় কবি হচ্ছে জয়, বাংলাদেশের পশ্চিম বাংলায় কবিতা হচ্ছে শক্তি, সুনীল, আর এরা তো কোনো কবি না। তুমি কায়কোবাদ যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে কায়কোবাদ হুবাহু নকল করে লেখে জয় গোস্বামী। কায়কোবাদ যা করে গেছে, হ্যাঁ, ও গুসাই বাগান টাগান সেসব ওই কায়কোবাদকে নকল করে ওইটা লেখে। ফলে এইসব জায়গাগুলো পরিষ্কার, মানে আল মাহমুদকে শোনো, আল মাহমুদের সাথে দেখা করতে এসে জয়
আমার এক বন্ধুর সাথে ওই শাহবাগে বসে আছে, কেউ ওকে আল মাহমুদের কাছে নিয়ে যাবে না, কারণ আল মাহমুদ রাজাকার। ফলে আমার সেই বন্ধু বললো কি চলো নিয়ে যাই। তো আল মাহমুদের বাসায় যে সে প্রথমে শুয়ে পড়লো। শুয়ে পড়ে আল মাহমুদের পায়ের পারে মাথা রেখে কিছুক্ষণ থাকলো, তারপরে বলল কি যে আল মাহমুদের কবিতার লাইন হুবহু জয়ের কবিতার মধ্যে আছে, একদম হুবহু কবিতার লাইন ধরে ধরে আছে। তো বললো আপনার মতো যদি একটা কবিতা লিখতে পারতাম তাহলে আমি জীবন সার্থক হয়ে যেত। কিন্তু তুমি পশ্চিম বাংলায় যে জিজ্ঞেস করবা, বলবে কি আল মাহমুদকে আমি চিনি না, কখনো দেখিনি। ওরে বাবা রে বাবা। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। আল মাহমুদ একটা ব্যাপার ছিল, কবিতার ভিতরে শক্তির জায়গা ছিল। আর শামসুর রহমানের যে ব্যাপারটা হচ্ছে কি, যে শামসুর রহমানের জায়গাটা অন্য কারণে হচ্ছে। ধরো আজকে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, এই যে মানে জনতার যে ভাষা, সেই ভাষাটাকে কিন্তু উনি আহ, জনতার যে স্লোগানের ভাষা, সেই ভাষাটাকে কিন্তু উনি গ্রহণ করেছেন। আর ওনার একটা শব্দগত মানে নির্মাণও ছিল, যেটা পড়লে বোঝা যেত এটা শামসুর রহমানের কবিতা। ফলে এই জায়গা থেকে শামসুর রহমানের একটা মানে রাজকবি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। শামসুর রহমান তো নিঃসন্দেহে। শহীদ কাদরীকে কিভাবে দেখেন আপনি? শহীদ কাদরী, শহীদ কাদরী খুব চতুর একজন মানুষ, চতুর কবি আর কি। হ্যাঁ, আমি বলছি কি যে শহীদ কাদরী একমাত্র কবি, শামসুর রহমান কিন্তু নাগরিক কবি না। শহীদ কাদরী বাংলা ভাষার একমাত্র নাগরিক কবি হচ্ছে মানে শহীদ কাদরী। শহীদ কাদরীর যে গুণটা ছিল কি জানো তো, তখন লিভারপুলে যে কবিতা লেখা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে কবিতা লেখা হচ্ছে, কারেন্ট কবিতা, ও 10টা কবিতা নিয়েছে, ওই ওই কবিতাগুলো থেকে কিছু কিছু লাইন টাইন নিয়ে নিজের মতো করে ব্যবহার করে কবিতা লিখে ফেলতো শহীদ কাদরী। তার মানে এই যে কবি, তার ভিতরে এই যে ধারণ করার ক্ষমতা, এই যে চুরি করার ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু কবির থাকতে হবে। হ্যাঁ, যেটা তো জীবনানন্দ দাশও খুব সার্থক ভাবে করছে। এটা রবীন্দ্রনাথ করেছে, রবীন্দ্রনাথ নিজে বলেছেও। জীবনানন্দ দাশও করছে। ধরো চর্যাপদের একটা কবিতা আছে, যা এত্তমি চাহনি তা নাও পাওনি। রবীন্দ্রনাথ বলছে যা চাই তা পাই না, যা পাই তা চাই না। একদম হুবহু অনুবাদ, মানে এটা কোনো শব্দ একটা বর্ণ পার্থক্য নেই। এখন রবীন্দ্রনাথ বলছেন কি যে এটাকে হজম করে নিজের মতো করে ব্যবহার করতে হবে। রবীন্দ্রনাথ নিজেও কিন্তু হজম করতে পারেনি। ধরো লালনের অচিন পাখি উনি বানালেন জীবন দেবতা। জীবন দেবতা এত ক্লিশে এবং এত বেশি শব্দ ভারাক্রান্ত শব্দ, যেটা আমার কখনো আন্দোলিত করে না, কিন্তু অচিন পাখি বললে আমার ভিতরে কেঁপে ওঠে। কোথায় জন্য কি একটা ব্যাপার হয়। এই জন্য তোমাকে বলছি যে ক্রিয়া ভিত্তিক ল্যাঙ্গুয়েজের সাথে থাকতে হবে কবি আমাদেরকে। আমাদের জীবন, আমাদের চলাফেরা, আমাদের যৌন জীবন, আমাদের ভাবনা, সবকিছু যার মধ্যে দিয়ে, যে শব্দগুলোর মধ্যে দিয়ে ক্রিয়া করে, সেই জন্য প্রমিত এই শব্দ, প্রমিত এই আইডিয়াটাকে বাংলা শব্দ থেকে ফেলাই দিতে হবে। কারেক্ট। হ্যাঁ, প্রমিত না ফেলাতে পারলে কাল তোমাকে আদি সহিন আমার মতো, আপনার আদি সহিন আমার মতো। হ্যাঁ, ওই জন্য আমি কি করে দেখেছো না, সাধু চলিত এ ও যা পাই, মানে যেরকম যেরকম যা যা আমার মাথার মধ্যে আসে আমি তাই তাই ঢুকাই দিও। ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আছে, বুঝছো কবি? তো তোমার 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 বইটাই কি বেরোবে এবার নাকি? আমার এই ভিতরে, আমার এই লকডাউনের সময় আমি একটা বইয়ের কাজ কমপ্লিট করলাম। আচ্ছা বলেন। লকডাউনের আগে একটা উপন্যাস লিখছিলাম, সেটা বাদ দিয়ে একটা বইয়ের কাজ করলাম। এই বইটার নাম হচ্ছে যে বঙ্গ কবিতা বিদ্যার ইস্তেহার ও ফিরোজা বেগমের চশমা। মানে এটা আমি ওই কবিতা এবং কবিতার ইস্তেহার, প্রত্যেকটা কবিতার সাথে সাথে ইস্তেহার গুলো দিয়ে দিচ্ছি। বাহ, এটা তো একটা নতুন কাজ। হ্যাঁ, নতুন কাজ। আপনি দেখলাম আমি ফেসবুকে আপনি পোস্ট করছেন যে ফিরোজা বেগমের। হ্যাঁ, ওই যেগুলো পোস্ট করেছে না, ওইগুলো দিয়ে দেবো। আচ্ছা ভাই, আমি আপনার একটু আরেকটু আমরা ইয়ের দিকে যাব, একটু আপনার আরো কিছু স্মৃতি শুনতে চাই। সেটা হচ্ছে আপনি আপনার প্রথম কবি বন্ধু কে হলো, মানে আপনার কবিতা লিখতে লিখতে কোন কবি বন্ধুর সাথে প্রথম পরিচয় হলো, বা কোন কবির কবিতা আপনি প্রথম হাতে পাইছিলেন, এরকম স্মৃতি।
আমি আমি প্রথম যে কবির কবিতা হাতে পেয়েছিলাম সেটা হচ্ছে নজরুল। আচ্ছা হ্যাঁ, নজরুলের অগ্নিবীণাটা আমার নানা বাড়িতে ছিল, এটা প্রথমে অগ্নিবীণা, কিন্তু আমি পড়ে একটু মজা পাইনি, আমার একটু ভালো লাগেনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি, বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ। কিন্তু প্রথম আমার যে কবি আকর্ষণ করলো সেটা হচ্ছে সুকান্ত, আচ্ছা। এবং পরবর্তীতে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ। পরে এগুলোকে পরে আর আমি গ্রহণ করিনি, কিন্তু এগুলো আমার একদম জীবনের শুরুতে কিন্তু এরা আমাকে প্রভাবিত করেছিল, খুব বেশি পড়েছিল। এবং যখন আমি মানে স্কুল লেভেলে আসলাম তখন জীবনানন্দ দাশ পড়লাম, তখন রবীন্দ্রনাথ পড়লাম। হ্যাঁ, তার পরবর্তীতে কিছু ফরাসি মানে ফরাসি কবিদের সাথে আমার সম্পর্ক হলো, বিশেষ করে অরুণ মিত্রের কারণে। অরুণ মিত্র তখন হিউজ ফরাসি অনুবাদ করতেন। অনুবাদ করে। অরুণ মিত্রের সাথে যশোরে বাড়ি থাকার কারণে, উনি কলকাতায় থাকলে ওনার সাথে আমার চিঠি যোগাযোগ ছিল। তো এই আচ্ছা যে আচ্ছা। কারণে অরুণ মিত্রের বইগুলো আমি পেয়ে যেতাম ডাকে, এবং ভাই অরুণ ওই মিত্র তো অনুবাদ এখনো গুলো। বেঁচে আছেন? না, মারা গেছেন। ও মারা গেছেন? অরুণ মিত্র মারা গেছেন, হ্যাঁ। কবে মারা অরুণ গেলেন? মিত্র তা তো কয়েক বছর হলো। তো তাই? অরুণ মিত্র কিন্তু অসাধারণ মানুষ ছিলেন। ও, হ্যাঁ, আমি ওনার এটা গল্প যশোরে। শুনছি চিন্ময় হ্যাঁ, গুহের কাছ থেকে। হ্যাঁ, চিন্ময় গুহ। যশোরে বেজপাড়ায় ওনার বাড়ি ছিল। আরে তো এই অসাধারণ মানুষ ছিল, বুঝতে পারছো? এবং তার যে শব্দ ভাবনা গুলো, আমাদের দেশে ধরো আরেকজন কবি যার কবিতা না, তার গদ্য নিয়ে আমি খুব সাংঘাতিক প্রভাবিত ছিলাম, তিনি হচ্ছে আবু হেনা মোস্তফা কামাল। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। অসাধারণ, কিন্তু তিনি বলতেন, এনার সাথে বন্ধুত্ব আমার হয়েছিল। এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি জি। সেই সময় আমার পরিচয় হলো কিন্তু কবি আজিউল হকের সাথে। ও আচ্ছা উনি আচ্ছা আমাকে আচ্ছা। ওই সময় উনি আমাকে প্রচন্ড ভালোবাসতেন এবং আমাকে উৎসাহিত করতেন আর কি। আমাকে শুধু না, আমাদেরকে সবাইকে সাংঘাতিক ভাবে। আমি বুঝতাম না, ভয় পেতাম তাকে, কিন্তু কোথায় যেন তার প্রতি একটা মানে অন্যরকম একটা ভালো। একটা ভাব থাকতো, রহস্যময়তা থাকতো, এবং তিনি কি করে কবিতা লেখেন, তার কবিতার কিন্তু অন্যরকম একটা মাত্রাও আছে। ওরে বাবা, অন্যরকম মাত্রা মানে আপনি যখন আপনার সম্পাদনায় যে কবিতা আছে, ওখানে আমি তো কবিতা পড়ছি ওনার, ওই যে আপনার সূর্যের মুখোমুখি নাকি কবিতাটা, হুম। সূর্য ঝিনুক মুহূর্তে সূর্যকে, যে কবিতা। ধরো ওরে বাবা, অসাধারণ মাত্রা। আজকে ব্ল্যাক আর্ট চর্চা করছে তো জয় গোস্বামী, আর আজিউল হক সেই 50 দশকে ব্ল্যাক আর্ট কে শেষ করে দিয়েছে। অসাধারণ। জেরিনা বেগম এবং স্টিল লাইফ, তুমি পড়লে অবাক হয়ে যাবা। বলছি স্কাটন রোডের সেই সুন্দরী মহিলা, কি যেন বেগমকে এখনো আমি মানে বলতে পারি যে তুমিও ব্ল্যাক আউট সুন্দর। আজিউল হক তোমার খাতার থেকে, কলমের নিব থেকে অ আ, ক খা তুলে নাও। অসাধারণ। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, মানে তুমি ভাবতে পারবে না। তো এইসব কাজগুলো হয়েছে, কিন্তু উনি তো প্রচার বিমুখ মানুষ ছিলেন, বা এই যে দলবাজি গরব এসবের জায়গায় একদম ছিলেন না। মানে খাঁটি শিল্পী ভাই, খাঁটি শিল্পী। হ্যাঁ, এবং ওনার যে খাঁটি রক মানে কৃষ্ণচূড়া তৃষ্ণা যে নাটক, তুমি এই নাটক দেখলে অবাক হয়ে যাবে, কি অসাধারণ নাটক। আজকে শিল্পী। বাংলাদেশে কি হচ্ছে জানো? ধরো আল মাহমুদের বিকল্প হিসেবে পরাণের গহীন ভিতর, সৈয়দ শামসুল হ্যাঁ, হকের, এরা শামীম রেজারা বাংলাদেশে পশ্চিম বাংলায় হাজির করেছে। এরকম বিভিন্ন রকম আজে বাজে জিনিসপত্র করা হচ্ছে, কিন্তু সোনালী কাবিন তো সোনালী কাবিন। হ্যাঁ। আর সোনালী কাবির না লেখা হলে তো পরাণের গহীন ভিতরও লেখা হতো না। আর পরাণের গহীনের ভিতর লেখা হলে কি হবে? পরাণের গহীনের ভিতরে কি আছে বলো তুমি? কি আছে? সোনালী কাবিন। তুমি দেখো যে শব্দ। জসিমউদ্দিনের সেই সেই যে মানে বাঙালি সমাজের হ্যাঁ সেই জায়গাটা কিন্তু, এই যে বাঙালি পারিবারিক জীবন, বিবাহিত জীবন, মানে নারী পুরুষের সম্পর্কের জায়গাটা কি অসাধারণ ভাবে বলেছে না আল মাহমুদ। দুর্দান্ত এবং দুর্দান্ত। আমাদের এখানকার মানুষের যে আদিবাসী মানুষের আমরা যারা কোলমুন্ডা বলি, সেই কোলমুন্ডাদের যে মিথ আর কি, যে নাঙল হচ্ছে হুম। পুরুষ আর মাটি হচ্ছে যে নারী। এই তো আল মাহমুদের কবিতার বিষয় সোনালী কাবিনে। হ্যাঁ, কর্ষণ চষা চাষ করা। হ্যাঁ, তুমি বুঝতে পারছো যে সে কোথা থেকে কথাগুলো বলেছে? একদম একদম। মানে কত পাকা না হলে এগুলো এগুলো বলা যায় না। ওই জন্য সে কনফিডেন্স ছিল। একদম হ্যাঁ, একদম সে আমাকে এক চিঠিতে লিখেছে
যে পাবলো আপনি বলেন যে শামসুর রহমান বড় কবি না, কিন্তু শামসুর রহমানের প্রথম দুটো বই তো আসলে স্বীকার করতে হবে। এটা তার নিজের কথা, আমি কি বলিনি তাকে, সে আমাকে চিঠিতে এটা লিখেছে আর কি। বুঝতে পারছো? তো হ্যাঁ, তার নিজের কনফিডেন্সের জায়গাটা আছে, সে আছে। জানতো সে কি কাজটা করেছে। হুম। না, আমি ফলে আল মাহমুদের সাথে আমার অনেকবার দেখা হয়েছে ভাই। তো উনি হুম, বলতেন, উনি বুকে হাত দিয়ে বলতেন যে তুমি দেখিয়ে দিতে পারবে সোনালী কামিনের মতো একটা কবিতা কেউ লিখতে পারবে কখনো? পারবে না। এটা আল মাহমুদ লিখেছে, আল মাহমুদ। উনি বুকে হাত দিয়ে না না, এভাবে সে বলতেন। সে তো ঠিকই আছে। আল মাহমুদের ওই অহংকারের কারণ ছিল, সে তো জানতো যে সে কি জানতো। কাজটা করেছে। তুমি আল মাহমুদের গদ্যের কথা বলো, যেভাবে ওরে বেড়ে বাবা, উঠি, সন্দেশের মতো, সন্দেশ, গদ্যের সন্দেশের মতো। তুমি দেখেছো যে কি পরিমাণে ফাজিল, মানে সে চিন্তার জায়গাটা সে কিভাবে নিয়ে গেছে। একদম, একদম, তা একদম, তোমার একদম টেনে নিয়ে যাবে তোমাকে। একদম মাথা নষ্ট করে দেয়। মানে আদিম যৌনতা, যে হ্যাঁ, মানুষ প্রত্যেকটা মানে প্রাণী জগতের মধ্যে যে আদিম যৌনতা বাস করে, জি, জি, এটাকে উপস্থাপন কিন্তু আল মাহমুদ করেছে। ওই এটাকে একদম, উপস্থাপন কিন্তু বিনয় মজুমদার তার কবিতায় তার মতো করে করেছে। একদম। বিনয় মজুমদারের ব্যাপারটা হচ্ছে কি, সে তো ফ্যামিলি লাইফ করেনি, এই জন্য তার একটা র হ্যাঁ, হ্যাঁ, বেশি। বেশি। আর আল Correct, মাহমুদেরটা কিন্তু কবিতা হয়ে এসছে, ওটা কিন্তু একদম, র একদম। হিসেবে আছে, ওটা র হিসেবে আছে জীবন মানে যে বিনয়েরটা। আল মাহমুদের গল্পেও তো এরকম গল্পগুলো, হ্যাঁ, নৌকা, তারপরে হচ্ছে আপনার পানকৌড়ির রক্ত, এগুলো তো হ্যাঁ, যৌনতা একদম জলবেষ্টা। জলবেশ্যা, ভয়ঙ্কর ভাবে যৌনতা আসছে। ভাই, আমরা ফলে আমরা এখনো আমরা এখন আপনার আপনার আরো আরো কিছু জানতে চাইবো। আপনি কিন্তু হচ্ছে কবিতা এবং প্রবন্ধ আপনার কাছ থেকে আমরা পেয়েছি অনেক, এবং আপনি সম্পাদনাও করছেন। কিন্তু আপনি বলছিলেন যে উপন্যাস লিখতেছেন আপনি। তো আমার একটা আপনি, গল্পের বই বেরোচ্ছে গত বছর ইন্ডিয়া থেকে, বুঝছো? তাই এই বইটা পাইনি তো। এই বইটা আমি তোমাকে মানে চেহারা দেখাতে পারি, কিন্তু বইটা এখন দেবো কি করে তোমাকে, তো দিতে এই যে বইটা, এই যে তোমাকে কপিটা দেখায়, চেহারাটা দেখায়। ও, আমি এটা প্রস্তুত দেখছিলাম, প্রস্তুত দেখছি। এই বইটা বেরোচ্ছে ইন্ডিয়া থেকে, হ্যাঁ, এটা আনতেও হবে, এই লকডাউনের কারণে আনতে পারছি না। এই যে বইটা, আচ্ছা। হোসে তো সারামাগোর গল্প। আমার স্ত্রী এবং হোসে সারামাগোর গল্প। হোসে সারামাগো হ্যাঁ, হোসে আচ্ছা, সারামাগো। হোসে সারামাগো তো একজন বড় উপন্যাসিক এবং গল্পকার। হুম। হ্যাঁ, হোসে হোসে সারামাগো সারামাগোর লিখছে কি কারণে, উপন্যাস পড়ছি আমি। হোসে হুম। সারামাগো লেখার কারণ কেন আছে। লিখলেন মানে এই ভারতবর্ষে বলেন। প্রথম যে পর্তুগিজরাই আসলো, এসে ওই যে পেঁপে গাছ লাগালো, এই যে দখল করলো, নৃশংস হত্যাকাণ্ড। হ্যাঁ, তো জি। এই পর্তুগিজ হচ্ছে হোসে সারামাগো। ও, আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, আচ্ছা। জি, জি। মানে তুমি আপনি, আমার গল্পের বইটা পড়লে বুঝতে পারবা যে এটা সাথে প্রবন্ধের আর আমার জীবন চিন্তার কোনো পার্থক্য জায়গাটা নেই, কিন্তু ওটারে কিভাবে গল্প করার চেষ্টা করছি, এটা আমার মতো করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হোসে হোসে সারামাগো তো একজন বড় উপন্যাসিক এবং গল্পকার। হ্যাঁ, এগুলো পর্তুগিজ, এই পর্তুগিজই প্রথম কিন্তু ভারতবর্ষে আসে, বুঝছো, এই পর্তুগিজরা। হ্যাঁ, এবং পর্তুগিজরা। হ্যাঁ, এই হোসে সারামাগো, সেই কারণে ওই যে হোসে সারামাগোকে নিয়ে আসে। ভাস্কো হুম? দা গামার ভাস্কো দা গামার পূর্বসূরি, উত্তরসূরি, দাও পূর্বসূরি হ্যাঁ, হোসে উত্তরসূরি। সারামাগোরা। হ্যাঁ, ভাস্কো দা গামা পর্তুগিজ ছিল, আর এ পর্তুগিজ। হ্যাঁ, এই জন্য হ্যাঁ। এই নামটা দিয়েছি আমি। মানে খুব পলিটিক্যালি আর কি কিছু কথাবার্তা বলার আমার ছিল, যেটা কবিতায় আসলে বলা সম্ভব না, সেটা এখানে বলার এটা চেষ্টা তো একটা করেছি। ইতিহাসকেও আপনি আনছেন ভালোভাবে। হ্যাঁ, তুমি এই বইটা কিভাবে তুমি পড়তে পারবে আমি বুঝতে পারছি আপনি না, কিন্তু আপনি এখন তো। যখন ঢাকায় আসবেন, আপনি যখন লকডাউন শেষ হলে ঢাকায় আসলে আমার জন্য নিয়ে আসবেন একটা বই। আচ্ছা ভাই, হ্যাঁ, আর আমরা একটু বইটা আপনার অন্য গল্প শুনতে চাই আর একটু। বলো। সেটা হচ্ছে আপনার প্রথম বই যে বের হয়, হ্যাঁ, আপনার প্রথম যে কবিতার বইটা, এটা কিন্তু আপনার পরবর্তী বইয়ের নামগুলোর থেকে আলাদা।
মানে প্রথম বইটার নাম আপনার আমার কাছে মনে হয়েছে যে যে আহ, খুবই মোস্ট আধুনিক, এবং পরবর্তী হ্যাঁ, বইগুলো আমি যে আধুনিক না তা বলতেছি না, কিন্তু ওই বইটা থেকে ওই বইটার নাম প্রথম ওইরকম হলেও পরবর্তী বইগুলোর নামে ওইভাবে কেন আসলেন, মানে প্রথম বইটার নাম ওইরকম কেন? তুমি দেখো প্রথম বইয়ের কবিতাগুলো কিন্তু আধুনিক। প্রথম বইয়ের ভিতরে যেটা ছিল, প্রথম বইয়ের ভিতরে সাল বদলের ছিল আসলে। হুম হুম। ঠিক আছে, ছিল। সাল বদলের আমি তখন ধরো খুব বেশি করে বুদ্ধদেব বসুর অনুবাদ, ওই যে সাল বদলের কবিতা, ওইটা সবসময় নিয়ে ঘুরে বেড়াতাম এবং ওইটা পড়তাম। ওইটা পড়ে আমার ভিতরে একরকম ঘৃণাবোধ, একরকম দুঃখবোধ, একরকম কষ্ট, এইসব কিছু কিন্তু আমার ভিতরে ছিল। আচ্ছা আচ্ছা। ফলে তখন কিন্তু সাল বদলের দ্বারা আমি খুব প্রভাবিত ছিলাম, এবং তখন আধুনিক কবিতা লিখবো, মানে এই ইউরোসেন্ট্রিক কবিতা লিখবো, সেটা আমার ভাবনার মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওই সময়েই কিন্তু নজরুলকে বোঝা শুরু করলাম। তার পরবর্তী সময় মানে ওই বইটা বেরোয় যাওয়ার পরে নজরুলকে একটু বোঝার চেষ্টা করলাম। নজরুলকে বোঝার চেষ্টা করলাম কি, প্রথমে নজরুলের একটা গান আমাকে প্রভাবিত করে, যে জবা কোন তোর গানটা? সাধনা আমায় শেখা, একটা শ্যামা সঙ্গীত। আচ্ছা, জবা শ্যামা তোর সঙ্গীত। সাধনা আমায় শেখা, মানে তুই কি সাধনা করছিস যে কালী মায়ের পায়ে জবা না ফুল না দিলে পুজো হয় না। তা আমি চিন্তা করলাম, আরে নজরুল কেন, নজরুল তো একটা মুসলিম, হ্যাঁ। নজরুল কেন কালীকে নিয়ে সাধনা করতে গেল। হুম। তখন কিন্তু আমি এই নজরুল পড়ে কিন্তু মাথাটা আমার মানে খারাপ হলো আর কি, এবং ইউরোসেন্ট্রিক এই জায়গা থেকে সরা শুরু করলাম। এবং সেই আচ্ছা। সময় কিন্তু তার পরবর্তীতে আমাকে একদম পুরো ফিলোসফিক্যালি আমাকে বুঝতে সাহায্য করলো ইকবাল আহমেদ। তখন ইকবাল আহমেদের বইগুলো আমি খুব কষ্ট করে ইন্টারনেট থেকে নামিয়ে, আমার এক ভাইপো খুব ভালো জার্মানি জানে, ইংরেজি জানে, ওকে দিয়ে একটু একটু অনুবাদ করায় আমি নিজে একটু একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করে, এইভাবে ইকবাল আহমেদ পড়া শুরু করলাম। তখন নজরুলকে আরো ভালো করে বুঝতে পারলাম, তখন কি মার্কসকেও ভালো করে বুঝতে পারলাম, বুঝতে পারছো, তখন মোহাম্মদকেও বুঝতে পারলাম। এবং তখন আমার মনে হলো কি যে চৈতন্য অনেক বড় মাপের একজন মানুষ। চৈতন্য তো তুমি দেখবে চৈতন্যর পুরো ফিলোসফির জায়গাটা হচ্ছে ইসলামী সুফিবাদ, লালনের পুরো সুফিবাদ। গানের জায়গাটা হচ্ছে ইসলামী সুফিবাদ। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, এইটা দেখলাম, ভাই, এটাই এই তো জায়গাটা বাংলার দর্শন। আপনি যদি আমরা এখন একটু একটু যদি আমরা বিশেষ করে গালিব এবং আমির খসরুতে চলে যাই, বিশেষ করে উর্দু সাহিত্য, এবং তার পরবর্তীতে মনে করেন গুলজার, বা তার পরবর্তীতে আমাদের ওই যে ঠান্ডা গোস্ত, যে মানে হম, নামটা ভুলে গেলাম, আজাদ হোসেন মান্টো। মান্টো মান্টো মান্টো। তো তাদের এই যে হিন্দি সাহিত্যের যে গালিব এবং আমির খসরু, গালিবের সাহিত্য এবং সাথে সাথে আমি এদিকে লালনের যে গান, এর একটা এক ধরনের সাদৃশ্য পাই, এটাকে কিভাবে দেখেন আপনি? শোনো আমি তোমাকে বলি, গালিবকে দিয়ে আসলে তুলনা করলে ঠিক হবে না, কারণ আমি তোমাকে বলি কি জন্যই বলি শোনো, গালিব একটু অন্য ঘরনার। তুমি বলেন। যদি দেখো যে কবিরকে নিয়ে আসো, আচ্ছা, কবির ভারতীয়, কবির কবির। হ্যাঁ ভারতীয় সাধক শ্রেণীর প্রথম কবি, আদি কবি কিন্তু কবির, আচ্ছা। বুঝতে পারছো। কবির এমন একজন জি জি। কবি ছিল, উনি বলতেন কি যে তার পদ রচনা পদগুলো লেখা যাবে না, কারণ লিখলে এটা ডিকশন হয়ে যাবে, এটা পরবর্তীতে মানুষের জন্য একটা নেগেশন তৈরি করবে। ওরে কারণ এটা বাবা। আমি তো এই সময়ের জন্য বলছি। কবির বলতো আচ্ছা আচ্ছা। যে আমি এই পদ রচনা করছি এই সময়ের জন্য, পরবর্তীতে সময়ে এটা তো ব্যাকডেটেড হয়ে যাবে, কাজে এটা লেখা যাবে ওরে, না। এবং হ্যাঁ, কবিরের দর্শনকে, লালনের দর্শনকেই যিনি মেরে দিলেন তিনি আমাদের রবীন্দ্রনাথ। ঠিক আছে, একদম। তো এই মরমী জায়গাটা এটা এটা হচ্ছে লালনের সাথে প্যারালালি, লালন কিন্তু সেই প্যারালালের লোক আর কি, কবিরের হ্যাঁ। প্যারালালের একটা মানুষ একদম আন্তর্জাতিক ভাবে। আর আমি তোমাকে বলি যে মানে চৈতন্য কেন বলছি, যে চৈতন্য একটা মহাকাজ করেছে কিন্তু, যেরকম মোহাম্মদ করেছে কি যে যে নিরাকার এই তত্ত্বটা যে প্রথম দিল হ্যাঁ, সারা পৃথিবীর মানুষকে, মানুষকে নিরাকার। এই নিরাকার তত্ত্বটাকে আর মধুর করে তুলেছে চৈতন্য কিভাবে জানো, যখন সে বলল কি যে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন।
এইটা এই পুরা পুরা দর্শনটাকে গ্রহণ করেছে, এই দর্শনটাকে গ্রহণ করেছে কিন্তু তোমার মির্জা গালিব। মির্জা গালিব কি বলছে আচ্ছা আচ্ছা, এই যে দুইটারে মোহাম্মদ, মিশেল করছে। হ্যাঁ মোহাম্মদ মানে মির্জা গালিব কি বলছে দেখো, মির্জা গালিবের একটা লাইন বললে তুমি বুঝতে পারবা। প্রত্যেকটা লেখার মধ্যে তার কিন্তু এই দার্শনিক কনফ্লিক্টটা আছে। তিনি বলছে কি যে মোহাম্মদ খুদা নেহি মাগার আছে আছে। খুদা চে জুদা নেহি। মোহাম্মদ খুদা না, কিন্তু খুদার থেকে আলাদাও না। ও, ঠিক আছে, চিন্তা এই করেন, ডিকশনটা, হ্যাঁ, তারা এই সব ডিকশনটা, লেখায় এই ধরনের একটা কনফ্লিক্ট। এই ডিকশনটা কিন্তু নিয়েছে। এই জায়গাগুলো কিন্তু চৈতন্যের জায়গা, এই জায়গাটা লালনেরও আছে। কিন্তু তোমার মরমীর যে শুধু মরমীর যে জায়গাগুলো প্রথম যে পথঘাট নির্মাণ করেছে সারা বিশ্বে, সেটা হচ্ছে কবি। এই যে কবির অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো আমি বলি কি যে এখানে যে বাংলাদেশে লালনের মতো মানুষের জন্ম হচ্ছে, চৈতন্যের মতো মানুষের জন্ম হচ্ছে, সেই বাংলাদেশে এই ভাষার জন্য এই যে কাঙালিপনা, এই যে ইউরোসেন্ট্রিক হয়ে যাওয়া, কলোনি ভাষা গ্রহণ করা, প্রমিত ভাষার নামে এই যে দাদাগিরি করা, এগুলো তো এই ব্রাহ্মণ্যবাদের কাছে আত্মসমর্পণ করা, কবি হওয়ার জন্য কলকাতার দিকে চেয়ে থাকা, এগুলো তো কোনো প্রয়োজন নেই। আল মাহমুদ কিন্তু তুমি দেখবা যে কখনোই দাদাকে তেল দেয়, না না, কারো তাতে দিকে সে কিছু কোনোদিন যায় আসে না। কোনোদিন কাউন্সিল দেয় না সে। ইলিয়াসও দেয়নি, হুমায়ুন না, আহমেদও দেয়নি। দেয়নি দেয়নি। ভাই, আমরা আপনার যেহেতু এই এই প্রসঙ্গ আসলো, আমি একটু আপনার সমসাময়িক প্রসঙ্গ কথা বলবো, সেটা হচ্ছে মার্জুক রাসেল আর কি। মার্জুক হুম। রাসেল কবিতা লেখে এবং সে সমস্ত যে বই পড়ে আর কি। আমি দেখছি তার ফেসবুকে যখন পোস্ট দেয় কলকাতার বিভিন্ন লেখকদের বই। হ্যাঁ, মার্জুক রাসেলকে আপনি কতটা, মানে কিভাবে দেখেন? না, এবং মার্জুক বিভিন্ন ধরনের রাসেলকে আমি কথা। আমি একটু ফানি হিসেবেই দেখি। কারণ কি, মার্জুক রাসেলরা মানে মেইনলি হচ্ছে সে একটা কালচার করতে এসছে, কিন্তু সে আসলে কোথাকার হ্যাঁ, লোক এটাকে কিন্তু সে ডিগনিফাইড করে না। মানে সে নিজেকে চিহ্নিত করে নাই, সে নাটকের লোক না সে কবিতার লোক নাকি অভিনয় না সে করছে? কিসের লোক, মানে এই জায়গাগুলো সে কিন্তু নিজেকে চিহ্নিত করে নাই। সে কবিতাকে একটা ফানের জায়গা থেকে নিয়েছে, হ্যাঁ, একটা মজা করার জায়গা থেকে নিয়েছে। সে নিজেকে একটা টুইস্ট করতে চাই, উইট করতে চাই নিজের সাথে, সেই জায়গা থেকে কবিতাকে নিয়েছে। কাজে সিরিয়াস ভাবে কোনো কিছু সে গ্রহণ করে, কাজে তার কবিতা নিয়ে আসলে সিরিয়াস ভাবে কিছু বলারও নেই। না, আমি তার কবিতা নিয়ে বলতেছি না, কিন্তু তার চিন্তা, মানে যদিও হ্যাঁ ওই তো, চিন্তাটাই কবি, ওই তো চিন্তাটাই চিন্তাটাই তার নেই, তো চিন্তাটাই নেই। তার নেই। সে একটা ফান, একটা সময় কাটানো, একটা মজা পাওয়া, একটা কবি কবি বললে ধরো আমাকে কেউ কবি বললে আমার ভিতরে একটু আনন্দ হয় আর কি, সেই আনন্দটা নেওয়ার চেষ্টা করছে। আর তা সেক্ষেত্রে আবার তার সাথে মনে করেন এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। যাই হোক, আমরা এখন, আমি যে আপনার একটা সৌভাগ্য হয়েছে যে আপনি খুব ছোট বয়সে বড় বড় বন্ধু পেয়েছেন, যেমন আবু হেনা মোস্তফা কামাল, তারপরে আজিজুল হক, বড় বড় কবিদের আপনি পেয়েছেন। যশোরে আপনার আপনার কবি বন্ধু কারা ছিল? যশোরে আপনার কবি বন্ধু মানে আপনার সমসাময়িক? ধরো আমার সময়ে যারা লেখালেখি করতো তার মধ্যে দারা ছিল, স্টালিন ছিল ওই সময় লেখালেখি করতো, তারা কবির মাহমুদ। হোসেন তাপস, দারা মাহমুদ, রেজাউদ্দিন স্টালিন, তারপরে কামার ফরিদ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরা সে সময় লেখালেখি করতো আর কি, সেলিম মোরশেদ। আচ্ছা। হ্যাঁ, সেলিম তারপরে মোর্শেদের গল্প কেমন লাগে হ্যাঁ, আপনার? সেলিম মোর্শেদের গল্প? সেলিম মোরশেদের গল্প ভালো লাগে, কারণ সেলিম মোরশেদের একটা গল্পের জায়গা থেকে একটা জায়গা তার আমার পছন্দের জায়গা। সেটা হচ্ছে জি। তুমি খেয়াল করবা যে একদম মানে যশোরের কিছু কাহিনী, যেটা তার নিজের নিজের সম্পর্কিত বা নিজের জানাশোনার ভিতরে যে বিষয় আশাগুলো, সেগুলো কিন্তু সে গল্পের ভিতরে নিয়ে আসতে পারে, মানে নিজের নিজেকে উপস্থাপন করতে পারে। আচ্ছা আচ্ছা। তার অনেক গল্পের ভিতরে এইসব জায়গাগুলো তুমি পেয়ে যাবে, এটা আমার ভালো লাগে। ধরো ধরো ওনার আমি তুমি, গল্প পড়লাম না হ্যাঁ, রিসেন্টলি, এবং হুম, খুব ডিটেলসলি মনে হলো, খুব কাব্যিক। মানে আমার তার গল্পগুলো মনে আসলে হলো যে বেশ। সেলিম মোরশেদ আসলে তো ছিল ছড়াকার, ও একসময় শুধু ছড়া লিখতো আর কি। আচ্ছা। বুঝতে পারছো, জি। কবিতার জগতের লোক ছিল, ছন্দের জগতের লোক ছিল, কিন্তু ঢাকাতে হ্যাঁ, এসে সে হঠাৎ করেই গদ্য লেখা শুরু করলো। আসলে সে গান গাইতো বা তবলা বাজাতো, আর কবিতার জগতের লোক ছিল। কিন্তু ওর ওই জায়গাটা আমার ভালো লাগে, হ্যাঁ, যে ও আচ্ছা
তুমি দেখবা যে একটা, তুমি যে সীমানার মধ্যে থাকো, যে তোমার পরিপ্রেক্ষিত তোমার আশেপাশে থাকে, সেটাকে তুমি সব থেকে ভালো উপস্থাপন করতে পারবা। সেলিম মোর্শেদ সেই চেষ্টাটা সেলিম মোর্শেদের আছে। হুম। আর একটা জায়গা সেলিম মোর্শেদের ভালো, সেটা হচ্ছে কি যে ধরো, এটা লিটল ম্যাগের অনেক রকম সমালোচনা আছে, লিটল ম্যাগের অনেক রকম দাদাগিরি আছে, কিন্তু লিটল ম্যাগের একটা ভালো জায়গা হচ্ছে কি যে তুমি যে কথাটা আহ ছাপবে না তোমার কেউ, হ্যাঁ, সেই সেটা তোমার ছাপা যায়। কথাটা তুমি বলার বলার বা ছাপার জায়গাটা তুমি পেয়ে যাবে। সেটা সেই আহ, যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে সেলিম মোর্শেদের একটা অবদান আছে। কারণ আমি ধরো একদম 2010 পর্যন্ত, 2010 সাল পর্যন্ত আমি তো লিটল ম্যাগে লিখেছি দুই হ্যাঁ, বাংলায়। তো 2010 মানে তুমি বুঝতে পারছো, এই অনেক তো দিন। সেদিনে। হ্যাঁ, 90 থেকে 2010, মানে 20 বছর কিন্তু আমি হুম, লিটল ম্যাগে লিখেছি। লিখছেন। তো ওই লেখাতে আমার একটা লাভ হচ্ছে কি, যে নিজেকে নির্মাণ করা যায়। হুম। তোমাকে ধরো প্রথম আলোতে লিখতে গেলে প্রথম আলো তোমাকে বলবে যে, তুমি না, তোমাকে বলবে না, যারা নতুন লিখতে আসবে তাদেরকে বলবে কি যে এটা একটু এরকম হলে ভালো হয়, বা আপনি এই নিয়ে একটা লেখা দেন, হুম, ঠিক আছে, ফরম্যাট। বা অমুকের পরে একটা লেখা দেন। এটা ফরমাইশি লেখা তোমার কাছে চাবে, ঠিক আছে। আমাদের যশোরে আপনিও যে বললেন, আমরা বললাম সেলিম মোর্শেদ, রেজাউদ্দিন স্টালিনের কবিতা কেমন আপনার কাছে? আপনার আমার কাছে মনে হয় কি জানো, যে জীবনের সাথে কবিতার ফাঁকির একটা সম্পর্ক আছে। স্টালিন সবসময় কি একটা বাজারি মানে ভাব তার ভিতরে আছে। এই নাম ফেম, নিজের নামটা সে ফুটাতে চায়, যে কারণে কবিতায় সে কখনো গভীর হতে পারে। তার কবিতা আমার ভালো লাগে না। হ্যাঁ, মানে আসলে সে কবিতায় কি বলেছে, ভাই, যদি আমাদের এরকম নদিয়া অঞ্চলের শিল্প ও সাহিত্য আমি হুম, দেখেছি বেশিরভাগ শিল্পীরা একটু নির্ভীতচারী। এটা কি আপনি একদম লক্ষ্য করবেন? যেরকম আপনিও নির্ভীতচারী এক ধরনের। তো না, আমি এই যশোরের যে লোকরা এটা এই কারণ আছে নদিয়া কবি। বা অঞ্চলের, এর কারণটা কি ভাই? কারণটা হচ্ছে কি যে এই যশোর আদ্য দেশ, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম নাগরিক জেলা। যশোর ভারতবর্ষের, হুম, কিন্তু আমি বলছি, হ্যাঁ, তোমাকে ভাবতে ভারতবর্ষের হবে প্রথম। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল টেপাল এই সব মিলে যে ভারতবর্ষ, হ্যাঁ, এই ভারতবর্ষের প্রথম শহর কিন্তু যশোর। তাহলে যশোর। একটা আরবানিটি কিন্তু এদের ভিতরে ছিল, একটা নাগরিক হ্যাঁ, যে নিসঙ্গতা, একটা নাগরিক হয়ে ওঠার যে চেষ্টা। তুমি দেখবা যশোরের বইয়ের দোকানগুলো সব এক জায়গায়, যশোরের নাপিতির দোকানগুলো সব এক জায়গায়, যশোরের মানে প্রত্যেকটা জিনিস কিন্তু যেটা হবে সেটা এক জায়গায়, এক জায়গায়। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে না, গাড়ির এখানে একটা দোকানগুলো বইয়ের দোকান, ওখানে একটা বইয়ের দোকান, না এরকম না, কিন্তু এগুলো কিন্তু না। নাগরিকতার একটা সিমটম। তাহলে এটা একটা সভ্যতার কারেক্ট। ব্যাপার। সেই সেই নাগরিকতা যেখানে আরবানিটি তার মধ্যে জন্মগ্রহণ করছে, তখন কিন্তু সে নিজেকে আর একটা মানুষের কাছে হীনমন্য করতে পারে না, সে কিন্তু নতজানু হতে পারে না, ভিক্ষা চাইতে পারে না, সে কিন্তু তার দৈন্যতা থাকা সত্ত্বেও সে কিন্তু এই জায়গাগুলো শেয়ার করতে পারে না। এই জন্য সে কিন্তু ওরকম নিবৃত্তচারী হয়। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রাথমিক মানে জায়গা, আমাদের ওই যে এই যশোরাত আরবানিটি। একটি বই লেখা আছে হোসেন উদ্দিন হোসেন ভাই। হোসেন হুম। উদ্দিন হোসেন ভাই উপন্যাস, গল্প কেমন মনে হয় আপনার কাছে? হোসেন উদ্দিনের 5টা উপন্যাস কিন্তু পশ্চিম বাংলার 5টা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে আছে, জানো কি? আমি একটার কথা জানি, কোনটা? 5টা উপন্যাস আছে। উত্তর বাংলা আছে, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় আছে, তারপরে আসাম বিশ্ববিদ্যালয় আছে, তারপরে যাদবপুর ইউনিভার্সিটিতে আছে, এরকম 5টা বিশ্ববিদ্যালয়, ঝাড়খণ্ড বিশ্ববিদ্যালয় আছে। এটার কারণ আমি জিজ্ঞেস করেছিলাম যাদবপুরে, যে সুতপা সেনগুপ্ত বাংলার চেয়ারম্যান, ডক্টর সুতপা সেনগুপ্ত কবি, ও আমার বান্ধবী। ওর সাথে আমার পরিচয় 81 সাল থেকে, বুঝছো? তো ওকে আমি আচ্ছা। জিজ্ঞেস করলাম যে তুমি হোসেন ভাইয়ের লেখা কেন পাঠ্যসূচিতে নিলে, তো বললো কি পাবলো, হোসেন ভাই হচ্ছে একমাত্র লেখক যে দেখবা যে আঞ্চলিক ভাষা শুধু না, আঞ্চলিক জীবনকে তুলে নিয়ে আসছে উপন্যাসের ভিতরে। হুম, হোসেন ভাইয়ের উপন্যাসগুলো প্রথমটা বাদে
প্রথম বইটা বাদে সব পরের উপন্যাসগুলো কিন্তু তাই সব হ্যাঁ আমি উপদ্রুত আমি উপকূল বাদে। হ্যাঁ এই কারণে কিন্তু যে ওরা এই আঞ্চলিক যে ভাষা এবং আঞ্চলিক যে সমাজ এটাকে উপস্থাপন করা, এটা বাংলা সাহিত্যের একটা নতুন দিক, যেটা কিন্তু হোসেন উদ্দিন হোসেনই শুরু করেছেন। এই যশোরের মানুষের এই একটা আন্তর্জাতিকতা আছে। তুমি দেখো মধুসূদন কিন্তু প্রথম একদম মানে চতুর্দশপদী কবিতা লিখেছে না। আল মাহমুদ এই যে আজিজুল হক কিন্তু প্রথম ব্ল্যাক আর্টের ব্যবহার করেছে। এরকম কিছু কিছু ব্যাপার আছে যশোরের মানুষের, এই জায়গাগুলো আছে কিন্তু। প্রফুল্ল চন্দ্র রায় হ্যাঁ এই কিন্তু প্রফুল্ল বিজ্ঞান চন্দ্র চর্চা প্রথম করেছে। হ্যাঁ হ্যাঁ যে ওই যে পিসি রায় যাকে বলে। হ্যাঁ। তাহলে এই যে ওনার জায়গাগুলো আছে, এটা এইটা এটা কিন্তু আরবানিটির একটা জায়গা। যেসব জায়গা থেকে সে কিন্তু ইন্ডিভিজুয়াল হতে চায় এবং সে একক হতে চায় এবং একক একটা ডিকশন দিতে চায়, নতুন ভাবে নিজেকে উপস্থাপন করতে চায়, এই যে বোধকাণ্ড তার ভিতরে তৈরি করে, সেই বোধকাণ্ড কিন্তু যশোরের মানুষের একটা মজ্জাগত ব্যাপার। তুমি এই যশোরকে পাবে কোথা থেকে কোন পর্যন্ত জানো তো? সেই যশোরের একটা মহকুমা হচ্ছে পাবনা, একটা মহকুমা হচ্ছে নদিয়া, একটা মহকুমা হচ্ছে এই বনগাঁ, একটা মহকুমা হচ্ছে ফরিদপুর, একটা মহকুমা হচ্ছে খুলনা, একটা মহকুমা হচ্ছে এরকম 24 পরগনা। এগুলো সব যশোরের মহকুমা কিন্তু। এবং যশোরের যশোরের একটা গ্রামের নাম ছিল গোপালগঞ্জ, যেটা এখন জেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা এখন যে তাহলে গোপালগঞ্জ তোমাকে এই যশোরাদ্য দেশ, হ্যাঁ, সেই দেশের, বিশাল। হ্যাঁ সেই দেশের একটা জায়গা তোমাকে ভাবতে হবে। সেই জায়গা থেকে তুমি দেখবে যে বনবিবি, যশোরের যে মানে লোকদেবী বনবিবি, যে বনবিবিকে মুসলমান হিন্দু সবাই কিন্তু মানে গ্রহণ এই করছে। বনবিবির, হ্যাঁ গ্রহণ করেছে। তাহলে এটা তুমি দেখো যে আরবানিটির জায়গা থেকে সে কিন্তু কোনো সম্প্রদায়ের জন্য না, দুটো না সম্প্রদায়কে গ্রহণ না করেছে। না। এসব অনেক কিছু আছে, গাজী গাজী কালু চম্পাবতী হ্যাঁ যশোরের কাজী কিন্তু। কালো চম্পাবতী। তুমি দেখো যে এই যে মানে দড়াটানা ওটা কি যেন নেওয়াজ গরিব শাহ শাহ বাবা গরিব শাহ, হম খানজাহান আলী, খানজাহান হ্যাঁ আলী খানজাহান। 12 বাজারে আছে। তো এইসব মানুষগুলোর এই যে আরবানিটি কিন্তু ছিল, যেন যারা যশোরকে নির্মাণ করেছে। তুমি দেখো হাজী মোহাম্মদ মহসিন, আমি তো ধরো শিয়াদের সম্পর্কে আমার কোনো ধারণাই থাকতো না, হ্যাঁ হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি যেয়ে আমি শিয়া সম্পর্কে জানতে পারলাম, এবং ওদের আচ্ছা বাড়ি, আচ্ছা। ওদের কালচার, ওদের জীবন দর্শন, ওদের ধর্ম, ওরা হ্যাঁ ওরা কি, ওরা- এই যে মুরল্লি ভাই মোড়ে, শিয়াদের তো আমার মনে হয় শিয়াদের ভিতরে হ্যাঁ এক ধরনের পোয়েট্রিক বা শিল্প সাহিত্যের কিন্তু দারুণ একটা ইয়ে আছে শিয়াদের ভিতরে। শিয়াদের শিয়াদের অসাধারণ কিছু মানে ডিকশনও আছে শিয়াদের, বুঝছে? ধরো এই হাজী মোহাম্মদ মাহাসিনের বাড়ি, তুমি যদি মুরলীর মোড়ে যাও গেলে দেখবা যে ওখানে ওর বাড়ির প্রথম ডাইনিং রুমেটাই পাক পাঞ্জাতন দেয়া আছে। পাক পাঞ্জাতন হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন, এই যে আচ্ছা দর্শন। এবং ওই বাড়িটা বানানো, বাড়ির নিচে কিন্তু পুকুর, কারণ বাড়িটা সবসময় মানে বাতাস হবে এবং ঠান্ডা থাকবে গরমের সময়। এই যে বিষয় আছে এগুলো দেখবে একবার তুমি, শেয়াদের বাড়ি, শেয়াদের নির্মাণ, শেয়াদের ধর্মচর্চার জায়গাগুলো, তাদের আজকে তুমি যারা ইসলামিক ফিলোসফিক্যাল জায়গা থেকে যারা যারা বড় ফিলোসফি করেছে তারা সব শিয়া। তুমি দেখো ভারতবর্ষে যারা শাসন করেছে, সে আলীবর্দী খাঁ বলো আর মোগলরা বলো, এরা সব শিয়া। বুঝতে পারছো? সুন্নি খুঁজে পাবে না। জি জি কারণটা হচ্ছে যে সুন্নিরা কিন্তু সেই একটা আপোষের জায়গা থেকে কিন্তু প্রথম থেকেই, তুমি দেখো মধ্যপ্রাচ্যে তারা কি করেছে, যারা মোহাম্মদ এবং হাসান, মোহাম্মদের বংশধর, মোহাম্মদের বিরুদ্ধে যারা ফাইটটা করেছে, তারাই কিন্তু সুন্নিদের পৃষ্ঠপোষক হয়েছে পরবর্তী। হ্যাঁ কারেক্ট। এবং যেটা তোমার হলো ওই যে ইতিহাস উমাইয়া, উমাইয়া কিন্তু উসমান উমাইয়া ছিল, মুয়াবিয়া উমাইয়া ছিল, এরাই কিন্তু এই কাজটা করলো। উমাইয়া এবং শাসকরা। উসমানের আমলেই, এই উমাইয়া শাসকদের আমলেই কিন্তু লুটপাট শুরু হয়েছে এবং রাজতন্ত্র চালু হয়েছে, এবং সমস্ত মোহাম্মদের সমস্ত ডিকশনকে ফেলে দেওয়া হচ্ছে, ইসলামকে ফেলে দেওয়া হচ্ছে, যে ইসলাম শুধু টুপি দাড়ির মধ্যে রাখা হচ্ছে। এবং আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে
যে ইসলামিয়াত পড়া হয়, এই ইসলামিয়াত কিন্তু ওদের লেখা, এটার সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই। হ্যাঁ, নাই নাই নাই, ইসলামের ইতিহাস পড়লে উমাইয়া শাসক এই সমস্ত গুলো এগুলো পড়ায়। কিন্তু আমি অবাক হয়ে গেছি জানো কবি, আমি একদম মানে সম্প্রতি একটা বলে একটা বই পড়লাম একজনের কাছ থেকে ধার নিয়ে, এটা পাওয়া যায় কিনা চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে ভাষাতত্ত্ব নিয়ে হযরত আলীর লেখা, ভাষাতত্ত্ব নিয়ে। তাই নাকি? এবং পৃথিবীর প্রথম ভাষা বিজ্ঞানী হচ্ছে হযরত আলী, ওরে বাবা, জানো কি তুমি? অসাধারণ। এবং আমি ওই না, যে আমি এটা তোমার যে জানতাম না ভাই, এটা জানতাম। আমি যে প্রবন্ধগুলো লিখেছি না, সেখানে হযরত আলীর ওই ভাষা নিয়ে উনি কি বলেছেন সেটা আমি ওর মধ্যে দিয়েছি। পৃথিবীর প্রথম ভাষা বিজ্ঞানী উনি। ওরে বাবা, এবং তার যে ফিলোসফি, পড়তে তার হবে যে আমার। কবিতা আছে, এটা কিন্তু এখন মধ্যপ্রাচ্যে পড়ানো হয়, এখনো পাঠ্যসূচিতে আছে। তার কবিতা, তার ফিলোসফি, তার ভাষা আচ্ছা, বিজ্ঞান, এটা কিন্তু সৌদি আরবে পড়ানো হয় এখন। তাহলে আমি বলছি যে জ্ঞান চর্চার জায়গা থেকে মোহাম্মদ মানে কোথায় পৌঁছে দিয়েছিলেন, হ্যাঁ, যে এরকম একটা আলী নির্মাণ হয়ে যেতে পারে। বুঝতে পারছো? কারেক্ট কারেক্ট। তাহলে এই জায়গাগুলো হ্যাঁ কিন্তু এখন কিছুটা হলেও ধরে রেখেছে শিয়ারা, আমরা কিন্তু ধরে রাখতে পারি নাই। হ্যাঁ, না না, আমরা জ্ঞান চর্চা থেকে দূরে সরে ঠিক গেছি, কথা বলছি, আমরা আধুনিক মানুষ হতে চেয়েছি, জোরে সোরে। আমরা রেনেসাঁসের নামে আমাদের হ্যাঁ নিজের হ্যাঁ, শিকড়কে কেটে ফেলেছি। আমরা ওই ইউরোপ থেকে দাদারা মানে লিখে দিয়েছে যে অন্ধকার যুগ, সব ধার করে। সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি। হুম হ্যাঁ, আমরা হুম, সক্রিয় নোমান হয়ে উঠেছি, এই আর কি, বুঝতে পারছো? কারেক্ট কারেক্ট, পুরো আমি একেবারে একদিন মনে আমি করেন একদিন ওই টাউট। আমি একদিন এটাকে বললাম, ওই যে তোমার বাংলা একাডেমিতে চাকরি করে কি ওর নাম, মুজাফফর। আরে না না, ওই যে নাটকের সাথে যুক্ত আছে, এই ইসের সাথে। ও, সাইমন 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 জাকারিয়া। হ্যাঁ, সাইমন জাকিরিয়া, সে করেছে কি জানো, চর্যাপদের সুরটাকে সে মানে হিন্দু মিথোলজির যে শ্যামা সঙ্গীতের সুর দিয়েছে চর্যাপদে। তো আমি এটা হক ভাইকে তখন বললাম, সৈয়দ শামসুল হককে। শামসুল হুম, হকের অনেক শয়তানি আছে, কিন্তু ওই লোকটা আবার কিন্তু পড়াশোনা আছে ওই লোকটা, বুঝতে পারছো? আছে আছে, লোকটার তো পড়াশোনা আছে। তো ওই লোকটার পাশে আমি বসা আছি, তো আমি বললাম যে হক ভাই, এই কি অবস্থা, সাইমন জাকারিয়া এটা এটা হাজির করলো কেন? হুম, তো সাইমনকে এক পর্যায়ে তাড়াও মারলো এবং বললো যে তুমি এটা করলে কেন? অনেক কিছুই তুমি করতে পারতে, তুমি এখানে এই যে আমাদের যে ফোক যে গানের আছে সেটা তুমি দিতে পারতে, তুমি চর্যাপদের জন্য কি কোথা থেকে তুমি এটা হাজির করলে? শ্যামা সঙ্গীতের ওইটা দিলে কেন? তুমি তো ভাওয়াইয়া ভাটিয়ালির সুরও দিতে পারতে, করে দিতে পারতো। যেটা কোনো ধর্ম সম্প্রদায়ের ভিত্তিকে করে না। যেহেতু একটা কমিউনিটি, ভারত একটা কমিউনিটি বা একটা ধর্ম সম্প্রদায়ের পক্ষের একটা রাষ্ট্রভাবে রাষ্ট্র বল প্রয়োগ করছে আর কি, ধর্মীয় ভাবে তাদেরকে উৎসাহিত করার তো কোনো দরকার নেই। তাহলে তসলিমা নাসরিনের সাথে তোমার পার্থক্যটা কি? সেটাই সেটাই, স্টানবাজি আর কি, এক ধরনের স্টানবাজি করে। খ্রিস্টানবাজি না, এটা কেন করেছে জানো তো? এটা আমি জানি, কারণ আমাকে ওইটা করার পরে আমি যখন পশ্চিম বাংলায় গেলাম, দেখলাম পশ্চিম বাংলায় হ্যাঁ বিভিন্ন দাদা, বিশ্ববিদ্যালয়ে ওর ওইগুলো পাঠ্যসূচি হ্যাঁ করেছে, এই কারণে। এই তো, হ্যাঁ, দাদাদের আনুকূল্যের এবং জন্য। তখন কি বলছে শোনো, আনুকূল্য না, তখন কি ঘটনা ঘটছে দেখো। তখন বলছে দেখো, যে এই চর্যাপদের সুরটা শ্যামা সঙ্গীতেরই সুর ছিল, এটা আমি ওরে বলিনি, এটা বাংলাদেশের মুসলমানরা বলছে, আজ এটাই সত্যি, প্রুফ। আরে আরে, এইভাবেই ইতিহাস কিন্তু মিথ্যে ইতিহাস প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে সাইমন জাকেরিয়া সক্রিয় নোমানদের হাত দিয়ে। তো যাই হোক, আমরা আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। তো আমরা আসলে আপনার চিন্তাগুলো, আমি কিন্তু আপনাকে বেশ প্রায় বলা যায় বছর 10 ফলো করি। এবং আপনি যে আপনার ফেসবুকের পোস্ট, এবং আপনি যে আমি দেখেছি যে আপনার দাদাগিরির বিরুদ্ধে যে আপনার এক ধরনের মানে একদম আপনার নিজস্ব জায়গা থেকে কথা বলা, আপনার বিশ্বাসকে আপনি সরাসরি বলা, আপনার চিন্তাকে আপনি সরাসরি বলা, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগছে অনেকদিন যাবত।
এবং আমি যশোরের আমার বাড়ি হওয়াতে আমি আপনার সাথে ওইভাবে আমার মানে আমাদের আড্ডা হয়নি বা দেখা খুব কম হয়েছে, কিন্তু আপনাকে আমি খুব মিস করি। এবং আমি ভাবছি এখন থেকে আমরা আমাদের যশোরের যারা মোটামুটি আমরা আছি, আপনি, হোসেন ভাই, মহিউদ্দিন ভাই, ওদিকে ওই যে একটু আপনার কাছে আমি সোহেল প্রাণনকে হয়তো আপনি চেনেন, যে হ্যাঁ, ছবি আঁকে। সোহেল প্রাণনের চিত্র কলা নিয়ে আপনার কিছু বলার থাকলে যদি বলতেন। না সোহেল আমাদের যশোরে ধরো সৈয়দ সুলতান মানে সুলতান থেকে শুরু করে সোহেল প্রাণন সহ যারা যারা ছবির জগতে আছে এরা কিন্তু অনেক অসাধারণ কাজ করছে। কারেক্ট। সোহেল প্রাণনের যেটা আমার খুব ভালো লাগে ওর একটা ও সুলতানকে একটু ফলো করে, ওর কাজের জায়গা গড়নটা একটু সুলতানের গড়না। সেটা হচ্ছে যে একদম বাঙালি গ্রামীণ সমাজের, হ্যাঁ, হ্যাঁ, সেই দা বটি মাছ যেটা একদম। সুলতান নিয়ে এসছে আর কি, ধর। সেটা সোহেলের মধ্যে আছে, সেই টেক্সটটা আছে। এবং সোহেল কিন্তু ওর সাথে কথা বলেছি আমি, দীর্ঘদিন আড্ডা দিয়েছি। একদম শুরুতেই ওর প্রথম যখন ছবি প্রদর্শনী হয় সেটা কিন্তু হাইলাইট করেছিলাম আমি পত্রিকাতে, দৈনিক আচ্ছা, পত্রিকাতে আমি প্রথম সোহেল প্রাণনের ছবি নিয়ে লিখি। কাজে ওর আচ্ছা। ছবির জগৎ নিয়ে আমার একটা ভাবনা আছে এবং সেটা খুবই পজিটিভ। এবং সোহেল কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে একদম আমাদের মানে আমরা যেরকম চিন্তা করি, তুমি আমি যেরকম কারেক্ট। একদম সেম চিন্তার জায়গা থেকে ও করে। এবং ওর চিন্তার জায়গাটা কিন্তু ক্লিয়ার। এই জন্য সোহেল, ক্লিয়ার। আমার কথা হচ্ছে কি তুমি জানো, আমি তো নজরুলের ভাষায় বলতে হয় যে আসলে কাব্য হ্যাঁ, টাব্য করার উদ্দেশ্য আমার না। হ্যাঁ, আসলে ভালো লাগা, ভালোবাসার জায়গাটাকা এবং ভালোবাসা নিয়ে কিছু কথা বলার যে জায়গাটা, বাংলা ভাষা, বাঙালি বা আমার নিজেকে ভালোবাসার যে জায়গাটা, সেই ভালোবাসার জায়গাটা নির্মাণ, এটা সোহেল কিন্তু তার জায়গা থেকে নির্মাণ করছে। হ্যাঁ, কারেক্ট। আমাদের ধরো মুজাহিদ জীবন সফরি, আমাদের হ্যাঁ, সুলতান মুজাহিদ। তো সবার মাথার পরে আছে। তো হ্যাঁ, যারা যারা এখানে যশোরে কাজ করছে, আমার একটা ছোট ভাইও আছে যে ও ওই চিটাগাং চারুকলা থেকে পাস করে ঢাকাতে চাকরি করে, ও চারুকলা কি ওই নাম, কি শিক্ষক আর কি। কি নাম? ওর নাম হচ্ছে আহসান কবির। ওর কিন্তু তুমি দেখবা আচ্ছা, যে আচ্ছা। ওরও কিন্তু ওর ছবির মধ্যে যে ওর নিজস্ব আলাদা টেক্সট আছে। ও ও হিউজ ডিটেলস করে, মানে একটা ছবির ভিতরে আমার ছবিতে হ্যাঁ, যেরকম একটা ব্যাপার আছে না, যে একটা আরবানিটি আসে যায় অনেক সময়। হ্যাঁ, আছে। এই আরবানিটি কিন্তু ওর ওর ছবির ভিতরে হিউজ আছে। যেরকম সুলতানের ছবির ভিতরে দেখবা তুমি অনেক খুঁটিনাটি বিষয় চলে আসে। চলে হ্যাঁ, আসছে। ওর ছবিতে কিন্তু ওইটা আছে এবং ও স্কাল্পচারও করে, সেটাও আছে। তো এরকম ভালো কাজ করছে সোহেল, কিন্তু অনেক ভালো কাজ করছে। আমি ওর সম্প্রতি ওর একটা যশোরে প্রদর্শনী হয়ে গেল, সেটাও দেখলাম খুঁটিয়ে খুঁটিয়ে। এই জায়গাটা একটা সারল্য গ্রাম্য জীবন, কিন্তু সেই জায়গাটা কিন্তু খুবই ফিলোসফিক্যাল, খুবই হৃদয় দিয়ে একটা মাখানো একটা জায়গা কিন্তু ছবির মধ্যেও আনতে চেষ্টা করে। সেই চেষ্টাটা আসলে খুবই সুন্দর, ভালো লাগে। আমার ভালো লাগে, ভালো লাগে আর কি। তো আমাকে তো এটা সোহেল এটা ভাইকে তো আমি ওকে, হ্যাঁ, সোহেলের সোহেল রঙের ভাইয়ের রংটা ছবি। খুব সুন্দর ব্যবহার করে। কিন্তু আমি ধরো আমাকে অনেকে একদম। বলে এই তুমি এরকম হলুদ মলুদ এসব ব্যবহার করো কেন? হ্যাঁ, তো আমি হ্যাঁ, এসব লেখার ব্যাপারেও, শব্দ ব্যবহারের ব্যাপারেও যেরকম ও ব্যাপারে কি হলুদ কি সাদা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমার মন যেটাকে রাঙাবে সেটাই তো আমি রাঙাই দেবো। ওরকম না, সোহেল হলুদের ভাই। মতো কটকটে ওরকম আর কি সোহেলের এই জায়গাগুলো আছে। সোহেল কিন্তু ওই জায়গাটা, এই কমিউনিটির যে জায়গাটা আর কি, আমাদের যশোরের বা বাংলাদেশের বা এই বাংলার যে কমিউনিটির জায়গা থেকে, গ্রাম্য জীবনের জায়গা থেকে মানুষের যে জিনিসগুলো আছে না, যেটা সুলতানের ছবির একটা অন্যতম অনুষঙ্গ, সেটা সোহেল কিন্তু নিয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে আমি মনে হচ্ছে একটা একটা বড় ক্যানভাস। এটা একটা মহিউদ্দিন বড় মোহাম্মদ ভাই। ক্যানভাস। ধরো তুমি একটা বিমূর্ত ছবি নামে অনেক কিছু আজে বাজে জিনিস চালাই দিতে পারবে, কিন্তু সুলতান একটা কথা বলেছিল যে তুমি তো হুম, তোমার দেশের মানুষ তো কিন্তু এখনো মূর্ত ছবি আঁকতে পারে না, তুমি বিমূর্ততে যাচ্ছ কেন? এই জন্য আমি বিমূর্ত করি না। হ্যাঁ, তো correct। এইসব ডিকশন গুলো আসলে সোহেলের কিন্তু আছে। ফলে একদম, তুমি একদম। চিন্তার জায়গা থেকে কবি, চিন্তার জায়গা জি, থেকে বলেন। তুমি যদি ক্লিয়ার না থাকো, হ্যাঁ, জি, তাহলে তাহলে তো তোমার হবে না। সৃষ্টি, তোমার সৃষ্টি বিভ্রান্ত। কিন্তু একটা পর্যায়ে একটা অনুকরণ হয়ে থাকবে, অনুকরণের জায়গা হয়ে থাকবে, আসলে নিজের ডিকশন তৈরি করবে না। নিজস্ব। ভাই আমি আরেকটু ঠিক কথা আছে, বলবো, সেটা হচ্ছে হ্যাঁ বিশেষ বলো। করে আমাদের এখন যশোর, খুলনা, তারপর হচ্ছে ঝিনাইদহ, কুষ্টিয়া, আপনাদের পরবর্তী মানে আপনাদের সময়ের পরবর্তী যে আরো প্রায় এই 3টা দশক চলে যাচ্ছে এক ধরনের, এর পরবর্তীতে আমরা মানে কবি বলেন বা অন্য কোনো শিল্প সাহিত্যের অন্য অন্য
শাখাগুলোতে ওইভাবে কেন্দ্রীয় ভাবে পাই না, মানে এর কি কোনো কি কারণ থাকতে পারে? না না, ধরো শিল্প সাহিত্য জায়গাতে যে একদম সোহেলের কথা তুমি বললে, সোহেলের সাথে সাদি আছে, সাদি অসাধারণ ছবি আঁকছে। তারপরে ধরো তোমার উপন্যাস লিখছে খুব অসাধারণ মাসুমুল আলম, খুব অসাধারণ, মানে এদের বই বেরোচ্ছে তো, যাদের হ্যাঁ, বইটা বেরোচ্ছে, বইটা না বেরোলে আর আমি অনেকগুলো আমার সাথে যোগাযোগ হয় না অনেকের সাথে। তো ধরো এই যে জায়গাগুলো, মাসুমুল আলমের তুমি লেখা পড়েছো? না না, আমি অসাধারণ পড়িনি কিন্তু, আমি। আচ্ছা, অসাধারণ, তুমি পড়বো। দেখবা যে অসাধারণ বলে। ওর অনেকগুলো 4-5টা বই বেরোচ্ছে, ওর উপন্যাসও বেরোচ্ছে, গল্পের বই বেরোচ্ছে। তো অসাধারণ কাজ টাজ করছে অনেকে। কিন্তু আমার যেটা হচ্ছে কি, যে ইদানিং যেটা সংকটের জায়গা তৈরি হচ্ছে, যে অনেকের বইগুলো আমি নিতে পারছি না, ঢাকায় কম যাওয়া পড়ে, আসলে ঢাকা যেতে ইচ্ছে করে না। হ্যাঁ, ফলে যোগাযোগটা সবার সাথে হচ্ছে না, যার যার সাথে যোগাযোগটা হয় তাদের বইগুলো পড়ছে। অনেকেই ভালো কাজ করছে, যশোরের, খুলনা, কুষ্টিয়ার অনেক তরুণী আছে যারা অনেক ভালো লিখছে এখন। এখন তোমার কথা আমি এখানে বলতে পারবো না, তুমি যেহেতু আমার সাথে আছো এখন। না, হ্যাঁ, না, না, আমি আমার কথার জন্য না, না না, আমি মানে বলছি না, আমি আমি যোগাযোগ বলছি যে করতে। এটা তো আলোচনার একটা জায়গায় এসে যাবে না। তো এই জন্য আমি বলছি কি, আমি যে এই আমি যোগাযোগ তুমি করতে মাসুম, যে আমার হ্যাঁ, কারা লিখছেন। হ্যাঁ, আমি তাদেরকে এখন চিনতে চাই, আমি তাদেরকে পড়তে চাই, এই কারণে জিজ্ঞেস করি। না না, ঠিক আছে, সেটা তোমার মানে যেরকম ওই অবশ্যই যে হওয়ার কথা। আপনার ইয়ের কথা ভাই, ওই যে লিটল ম্যাক করে তারা, ওই যে যশোর কুষ্টিয়ার। আমি ওই যে স্টেশন নাকি, নামটা আমি ভুলে গেলাম বোধহয় এই মুহূর্তে তার নাম। যাই হোক, আমি পরে আপনাকে বলবো। তো আমরা হুম, প্রায় ভাই 2 ঘন্টা প্রায় কথা বলে ফেলেছি। তো আমরা আচ্ছা, পরবর্তীতে আবারও কথা বলবো, এবং আপনার সাথে আমার আরো আড্ডা হবে। আমাদের আজকের, বিশেষ করে আপনার যে চিন্তার যে দুয়ার আমাকে দিলেন, বিশেষ করে ইকবল আহমেদের বই আমি সংগ্রহ করবো, এনি হোক যেভাবে হোক। আর হচ্ছে আমরা দেখো অন্যান্য আমার, আরো আমাদের আমাদের হ্যাঁ আমি দার্শনিক তো, জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে, বাঙালিয়ানার জায়গা থেকে, বাঙালি জাতীয়তাবাদের জায়গা থেকে আমরা যে সমস্ত কথাবার্তা আজ বললাম। তো প্রিয় দর্শক, যারা নিউ বাংলা এবং চন্দ্রবিন্দু প্রকাশনের উদ্যোগে আমরা এই লাইভটা করি এবং রেগুলার করছি, তো আপনি সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। নিউ বাংলা এবং চন্দ্রবিন্দুকে প্রথমে ধন্যবাদ জানাই, যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার সুযোগ দিয়েছেন তারা। আর যারা আমার সাথে এসছেন, আমার কথা শুনেছেন, সেই সব দর্শক, সেই সব শ্রোতা এবং সেই সব জ্ঞানকাণ্ডকে আমি অনেক গভীর ভালোবাসা সাথে শুভেচ্ছা জানাই। যে আসলে এই ভালোবাসার মানুষ তো পাওয়া যায় না, যারা জ্ঞানকাণ্ডের সাথে থাকে, কবিতা বিদ্যার সাথে থাকে, শিল্প সাহিত্যের সাথে থাকে। এই যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো এই আত্মত্যাগ করা, স্যাক্রিফাইস করার যে মানসিকতা নিয়ে আপনারা ছিলেন। আর পলিয়ারকে অনেক ধন্যবাদ এই জন্যে, যে একজন কবি, যে তার ভিতর থেকে যে প্রশ্নগুলো উনি তুলে নিয়ে এসছেন, আমাকে দিয়ে বলিয়ে নিলেন, সেটার জন্য টোটাল কৃতিত্বটাই তার। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালোবাসা, কবিতার সাথে থাকবেন, আনন্দের সাথে শেষ করে থাকবেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি আচ্ছা কিন্তু বলুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। আপনার বেশ আচ্ছা, কিছু পাঠক আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং আপনার অনেক ছাত্রছাত্রী আছে যারা আপনাকে স্যার ডাকেন, কবি হিসেবে ডাকেন, চেনেন। তো আপনার একজন ছাত্রীর সাথে আমার পরিচয় হয়েছিল, দিয়া বিশ্বাস, যে আচ্ছা, আপনার আচ্ছা, প্রায় সব কমেন্টস গুলো আমি দেখেছি সে শেয়ার করে, এবং আপনাকে প্রচন্ড ভাবে পছন্দ করে। আপনাকে বড় কবি হিসাবেও সে খুব সমাদর করে আর কি। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কলকাতায় কিন্তু আপনার অনেক পাঠক আছে। তো আপনি আরো আরো বেশি বেশি পাঠকের কাছে পৌঁছে যান, আরো আরো ভালো, আমাদের আমাদের আরো অনেক উপন্যাস, আপনি উপন্যাস লিখতে চাচ্ছেন, উপন্যাস দেন, আপনার কবিতা আরো বেশি পাঠকের কাছে যাক। সব মিলে আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর এই যে ভাইরাস সারা পৃথিবীতে এখন মোটামুটি আমাদেরকে এক ধরনের বিচ্ছিন্ন করে রাখলো, একটা সুসময় চলে আসুক। নাজিম হিকমতের কবিতার ভাষায়, যে এই সমস্ত দুঃসময় আমাদের সুসময়ের দিকে পৌঁছে দিক। তো এই সবকিছু মিলিয়ে আমরা যে সমস্ত দর্শক আমাদের সাথে ছিলেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।